স্বাগত জানাচ্ছি এবং বলছি যে আপনারা খুব মনোযোগের সাথে এই ক্লাসটা করবেন এবং আমি আশা করছি যে ক্লাস যদি ফলো করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা বুঝবেন এর সুফলটা কি। আমরা আসলে কোনো কাজ না করেই তার ফল ভোগ করতে চাই, কাজ করেই ফল ভোগ করতে হয়। আর শর্টকাট ওয়ে নাই, কোনো কিছুতেই কোনো শর্টকাট ওয়ে নাই। শর্টকাট ওয়ে তারাই যারা অতি চালাক, তারা মনে করে শর্টকাট ওয়েতে আমি অনেক কিছু করব, কিন্তু করা সম্ভব না। এই যে জুনায়েদ ভাই বলেন আর তসলিম ভাই যে পরিশ্রম করছে, এই পরিশ্রমের মূল্য আসলে কেউ দিতে পারবে না। উনি রাত জেগে সবার জন্য চিন্তা করে, ম্যান টু ম্যান ক্যাপাসিটি অনুযায়ী উনি চিন্তা করে কাজ করছেন। আর একটা কথা হলো যে যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই টেস্ট পরীক্ষা এবং কলেজের পরীক্ষাটা সুন্দর মতো করে দিবেন। এই তসলিম ভাই আর কি, আপনি শুরু করে দেন। জি, জি। ওকে আপু। সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো ওয়ালাইকুম শুকরিয়া আদায় করছি আসসালাম। মহান আল্লাহ তাআলার কাছে যে আজকে আমাদেরকে এই ক্লাসে সবাইকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছে এবং সুস্থ সুন্দরভাবে। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আমি রোগীলিপি নিয়ে ২টি ক্লাস করিয়েছি স্পেশালভাবে যারা আবেদন করেছিল। কিন্তু আজকে এখানে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিছু মানুষের অনুরোধের কারণে। তো যার কারণে কিছু পুরাতন পেঁচাল এখানে পাঠতে হবে। যারা শুনেছেন তারা তো শুনেছেন, তারা আবার শুনবেন। কিন্তু যদি আপনারা শুনেছেন আমি আবার একটু মাঝখান থেকে শুরু করি, তাহলে যারা নতুন এখানে জয়েন করেছেন তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে। তো আমি রোগীলিপিটা যেটা করিয়েছি, যে ফরম্যাটটা, ওই ফরম্যাটটা আজকে আলোচনা করব না। আজকে ভিন্ন একটা ফরম্যাট, এবং এই ফরম্যাটটি মনে হয় না একটা ক্লাসে শেষ হবে। এটার জন্য 2টা বা 3টা ক্লাস লাগতে পারে। তো আপনারা এই ফরম্যাটটা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। রোগীলিপি কেন 2টা ক্লাস করিয়েছি, আবার কেন আজকে শুরু করছি? কারণ আমাদের 1 ইয়ার জার্নিতে মূলত ক্লাসের লিঙ্কটা এখানেই প্রোভাইড করা হবে। আর যারা অত্যন্ত দক্ষতার সাথে আমাদের সাথে আমার সাথে বিশেষ করে যোগাযোগ করে নোট জমা দিচ্ছে, বিভিন্ন আমরা যে ক্লাস করাচ্ছি সেই ক্লাসের রুলস এবং রেগুলেশন মেনে চলতেছে, তাদেরকে আমি আলাদাভাবে গাইড করতেছি। তাদেরকে নোটগুলো জমা দেওয়া বাধ্যতামূলক। আদার্স যারা জমা দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের জন্য বাধ্যতামূলক নয়। এটা আপনাদের মনের ইচ্ছা। এখন এতগুলা পিপলের ভিতরে, এতগুলো স্টুডেন্টের ভিতরে কেউ যদি আমার স্পেশাল যাদেরকে আমি গাইড করছি সেখানে জয়েন হতে চান, তাহলে আমার সাথে কথা বলতে হবে। কথা বলে যদি আপনাকে সেই স্পেশাল ইউনিটের জন্য আমি যোগ্য মনে করি, দেন আপনাকে ওইখানে ট্রান্সফার করা হবে। ওইখানের নিয়মটা হচ্ছে সকালেও ক্লাস হবে, রাতেও ক্লাস হবে, ক্লাসের শিডিউলেও ক্লাস হবে, আনশিডিউলেও ক্লাস হবে, বিপদের সময় সাপোর্ট দেওয়া হবে, রোগীর সাপোর্ট দেওয়া হবে। সর্বোপরি 24 আওয়ার্স স্পেশাল টিমের জন্য আমার মোবাইল খোলা, এবং আমার সাথে যে আরো 2জন টিচার আছে তাদেরও খোলা। সুতরাং বুঝতেই পারছেন, কিন্তু ওইখানে যারা আছে তাদের আবার একটু প্রবলেম, তারা কিন্তু চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং ওই ইউনিটের লোকজন আজকে এখানে আছেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি। আহ আমাদের যারা এখানে নতুন আছেন, 1টা বৎসর যদি আপনারা আমাদেরকে সময় দিতে পারেন, আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করতে পারেন, আমাদের গাইডলাইন ফলো করতে পারেন, তো আমরা বলতে পারি যে আজ থেকে 1 বৎসর পর অথবা 6 মাস 7 মাস পর আপনার কেরিয়ার কোন জায়গায় গিয়ে পৌঁছাবে সেটা আপনি তখন আমাদের সাথে শেয়ার করবেন, সবার সাথে শেয়ার করবেন। যদি ভালো কিছু আমাদের গাইডলাইন ফলো করার পরেও আপনারা এখান থেকে না পান, তখন গিয়ে আপনার একটা কথা বলতে পারবেন। তবে শর্ত একটাই, আমরা যা বলবো সেটা শুনতে হবে। কিন্তু ক্লাসে আসলাম আর চলে গেলাম, তাদের দায়িত্ব অন্ততপক্ষে নিতে পারবো না। এজন্যই আমি একটা স্পেশাল ইউনিট করেছি। আপনারা বলতেই পারেন নেহাতে, মানে করে যে আমরা ক্লাস করলাম, আমরা কি পেলাম? তখন আমি ওই স্পেশাল ইউনিট ফোর্সের দ্বারা প্রমাণ করব যে আসলে কি হয়েছে এই গ্রুপে।
সুতরাং মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে রোগীলিপি ফর্ম নাম্বার 1 আমরা করে ফেলেছি, ওটা নিয়ে আর আলোচনা করব না। হোমিওপ্যাথিতে, হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে রোগীলিপি বা এটাকে কেস টেকিং বলি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে এমনভাবে বলা হয়েছে যে একজন ব্যক্তি যদি সূক্ষ্মভাবে, সুন্দর করে, সাজানোভাবে, সুশৃঙ্খলভাবে একটি রোগীলিপি তৈরি করতে পারে, তাহলে তার চিকিৎসার 80% ওখানেই কাভার হয়ে যায়। আপনারা বলতেই পারেন তর্কের খাতিরে আমি ওষুধ দিলাম না, কিচ্ছু করলাম না, আমার ওখানে 80% কাভার হয়ে যায়। আসছি সামনে ব্যাখ্যায়, ধৈর্য সহকারে শুনতে থাকুন। একজন পুলিশ বলেন, সিআইডি বলেন, যাই বলেন না কেন, কোনো পুলিশ কর্মকর্তা যদি একটি তদন্তে যায়, সে কি করে? একটি সুন্দর, সুশৃঙ্খল, যদি সত্যিকারের পুলিশ হয়, ধান্দাবাজ পুলিশ হলে ভিন্ন কথা, সত্যিকারের পুলিশ যদি হয়, একটি চোর বা ডাকাতকে বা একটা কেস সমাধান করতে গেলে সে সুন্দর একটা রিপোর্ট করে, কিন্তু সে একটা তদন্ত করে। সেই তদন্ত করার পরে, তারপরে সেই তদন্ত সাপেক্ষে একটা প্ল্যানিং করে তারপর সেই চোরকে আটক করার জন্য তারা অগ্রসর হয়। আমরা যদি সেটা চিন্তা করি, আমরা সেই পুলিশ কর্মকর্তা বা আমরা সেই তদন্তকারী, আমরা যদি অত্যন্ত সুন্দর করে প্ল্যানিং মোতাবেক যদি একটি রিপোর্ট তৈরি করতে পারি, সেই রিপোর্টকে কেন্দ্র করে সে চোর নামক, সে ধ্বংসাত্মক নামক যে জিনিসটি, যে রোগটি আমাদের ভিতরকে খেয়ে ফেলছে, আমরাও সেই পুলিশ হয়ে, আদর্শ পুলিশ হয়ে, পুলিশের জায়গায় আদর্শ চিকিৎসক হয়ে সেই রোগটিকে শনাক্ত করে আমরা আমাদের বডি থেকে সরাতে পারবো। সুতরাং আমরা এক প্রকার তদন্তকারী, তারা হচ্ছে পুলিশ কর্মকর্তা, আমরা হচ্ছে চিকিৎসক তদন্তকারী। হোমিওপ্যাথিতে প্রায় 2,30,000 লক্ষণ প্রুভিং হয়েছে এ যাবৎকাল। এখন এত বিশাল সংখ্যক লক্ষণ থেকে প্রুভিংকৃত লক্ষণ, লক্ষণ হলেই হবে না, প্রুভিংকৃত লক্ষণ, যে লক্ষণ প্রুভিংই হয় নাই, সেই লক্ষণের আদর্শের আলোকে কোনো রুব্রিকও মিলাইতে পারবেন না এবং সেটাতে কোনো মেডিসিনও নির্বাচন করতে পারবেন না। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে লক্ষণটি প্রুভিং হয়েছে ওই লক্ষণটি রোগীর ভিতরে অবস্থান করছে কিনা। তো এই 2,30,000 লক্ষণ থেকে প্রুভিংকৃত লক্ষণ, উপযুক্ত লক্ষণ রোগীর মধ্যে খুঁজতে গেলে বা খুঁজে বের করে রুব্রিকে রূপান্তর করতে গেলে আমাদের সুন্দর একটি ফরম্যাট প্রয়োজন, যেটাকে আমরা বলি কেস টেকিং ফর্ম বা রোগী লিপি, বা যে ভাষায় বুঝি, বা তদন্ত রিপোর্ট, আমরা এই ভাষাতেও বলতে পারি। অর্গাননের অ্যাফোরিজম নাম্বার 104, সেখানে ডক্টর হ্যানিম্যান স্যার বলেছেন যে এই রোগীলিপির প্রয়োজনীয়তা সম্পর্কে। আপনারা দয়া করে এই অ্যাফোরিজম 104 নাম্বারটা একটু পড়ে নেবেন। আমরা এই রোগীলিপিকে 7টি ধাপে বিভক্ত করেছি। 7টি ধাপে বিভক্ত করেছি। তার 1 নাম্বার ধাপ হচ্ছে অভিযোগ। 1 নাম্বার ধাপ হচ্ছে অভিযোগ। সেই অভিযোগের ভিতরেও আরো কয়েকটা ধাপ আছে, সেগুলো আমরা সামনে দেখব। দ্বিতীয় নাম্বার ধাপের নাম হচ্ছে ইতিহাস। তৃতীয় নাম্বার ধাপের নাম হচ্ছে সাধারণ। চতুর্থ নাম্বার ধাপের নাম হচ্ছে পরিবেশ। পঞ্চম নাম্বার ধাপের নাম হচ্ছে জ্বর। ষষ্ঠ নাম্বার ধাপের নাম হচ্ছে মহিলা। সপ্তম নাম্বার ধাপের নাম হচ্ছে মন। এই 7টি ধাপে আমরা এই রোগীলিপিটি করব। আমি সবাইকে বলবো যে এই রোগীলিপিটি একটু বড় হবে, কিন্তু সবসময় কিন্তু এত বড় রোগীলিপি আপনারা রোগীর ক্ষেত্রে প্রয়োগ করে শান্তিও পাবেন না, আগাতেও পারবেন না। কখন কোন রোগীলিপি ফরম্যাট আপনাকে ব্যবহার করতে হবে, এই জন্যই আমি একটা আগে ফরম্যাট করিয়েছি, আজকে আরেকটি ফরম্যাট, এবং সর্বশেষ একদম 10 মিনিটে কভার করা যায় এরকম একটা ফরম্যাটও আপনাদেরকে ইনশাল্লাহ দিব। কোন ফরম্যাটে আপনি 2,000 টাকা ভিজিট নিয়ে রোগী দেখতে পারবেন এবং ক্রনিক ডিজিজ দেখতে পারবেন, কোন ফরম্যাটে আপনি সহজে রোগী দেখতে পারবেন,
আমি 3টা ফরম্যাট দিব যখন যে ফরম্যাট লাগে। এখন একটা জ্বর ঠান্ডা কাশির একটা রোগী আসছে, তাকে যদি 16 পাতা 17 পাতা রোগীলিপি করেন, তাহলে না আপনি আগাতে পারবেন, না আপনার উপযুক্ত সময়ের মূল্য রোগী দিতে পারবে। সুতরাং সব রোগীলিপি সব জায়গায় খাটাতে যাবেন না। আর এই জন্যই কিন্তু আমি বেশ কয়েকটা ফরম্যাট আপনাদের সাথে শেয়ার করছি। তো আসুন, 7টি ধাপে বিভক্ত এই রোগীলিপিটির প্রথম ধাপ বলেছিলাম অভিযোগ। এই অভিযোগের ভিতরে আবার 11টি ধাপ রয়েছে। ঠিক আছে? তো এই 7টি ধাপের বাইরে একটা ধাপ আছে, যে ধাপটা আমি আগে পড়িয়েছি বিধায় এখানে লিখিনি, তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেই প্রথম ধাপটি হচ্ছে, টোটাল 8টি ধাপ হবে, 7টি এখানে আছে। প্রথম ধাপটা হচ্ছে রোগী পরিচিতি। এই রোগী পরিচিতির ভিতরে কি কি থাকতে পারে? আমরা প্রথমেই রোগী পরিচিতির আগে একটি সিরিয়াল নাম্বার দিব, নিচে তারিখ দিব। সিরিয়াল নাম্বারের জায়গায় আমাদের রোগীলিপির খাতা অনেকগুলো থাকতে পারে। যদি খাতা নাম্বার 1 হয়, সিরিয়াল নাম্বার দিয়ে একটা ডিভাইডেড দিয়ে লিখবো 0/1, মানে 1 নাম্বার খাতার এত নাম্বার সিরিয়াল, নিচ দিয়ে লিখবো তারিখ। এরপর আমরা কি করব? রোগী পরিচিতি নিব। ঠিক আছে? তো রোগী পরিচিতিতে আমাদের কি কি থাকতে পারে? আমাদের রোগীর নাম থাকতে পারে, আমাদের রোগীর বয়স থাকতে পারে। রোগী যদি বিবাহিত হয়, তাহলে বিয়ের বয়স থাকতে পারে, এবং রোগী যদি বিবাহিত হয়, তাহলে তার সন্তান কয়জন, ছেলে কয়জন, মেয়ে কয়জন, এটা থাকতে পারে। এবং রোগীর ওজন থাকবে, রোগীর ব্লাড প্রেশার থাকতে পারে, লিখতে পারে কত পেয়েছি আমরা, এবং রোগীর শারীরিক গঠন, উচ্চতা, বর্ণ, এবং আমরা যেটা দিতে পারি রোগীর বাসস্থান এবং পারিপার্শ্বিক অবস্থা। যদিও আগে আমি ক্লাসে বলেছি, তারপরে নতুন যারা আছেন তাদের জন্য বলছি, আপনারা আমাকে বলতেই পারেন রোগীর বাচ্চা কাচ্চা কয়জন, এইটা দিয়ে আমি কি করব? রোগীর উচ্চতা কত, এইটা দিয়ে কি করব? রোগীর ওজন কত, এইটা দিয়ে কি করব? তাদের জন্য বলছি, শুনুন, আমাদের হোমিওপ্যাথিতে আপনারা নিশ্চয়ই পড়েছেন, টিউবারক্লোসিস মায়াজমী রোগীরা তাদের বুকের খাঁচাটা একটু ভিতরের দিকে ঢোকানো থাকে, এবং ফসফরাসের রোগীরা এক হারা চেহারা, লম্বা, চুলগুলো যেন পাতলা। তাহলে এখানে উচ্চতা এবং শারীরিক গঠন, ওজনের একটা ব্যাপার স্যাপার থাকে। এবার প্রশ্ন করতে পারেন, তাহলে কেন তাদের কয়জন সন্তান সন্ততি, এগুলো আমরা জিজ্ঞেস করব। আচ্ছা, যদি আপনার ঘরে, আমি আপনাদেরকে দিয়ে বোঝাচ্ছি, কারো ঘরে 5 জন 6 জন বাচ্চা থাকে, আমাদের আমরা যেহেতু মুসলিম, আমাদের কন্যা সন্তান 3 জন হোক 4 হোক, আল্লাহ তাআলার দান এগুলা। কিন্তু কিছু কিছু ঘাওড়া ফ্যামিলি আছে, তারা কি বলে যে এই বিয়ে করলি, এই পর পর 3টা 4টা মেয়ে হয়ে গেল, না না না, তোকে এটা হচ্ছে না, এই জন্য সংসার পর্যন্ত ভাঙে, আরেক জায়গায় বিয়ে হয়, আরেক জায়গায় আরেকটা মেয়েকে বিয়ে করে, অথবা ওই যে সন্তান হয়েছে 3টা 4টা মেয়ে, সেই ওয়াইফকে শ্বশুর বাড়ির লোক এবং স্বামী সহ নির্যাতন করে। এই জন্যই ছেলে কয়জন, মেয়ে কয়জন। যদি ছেলে 4 জন হয়, শুধু লিখবেন সন্তান, ছেলে সন্তান 4 জন। আর যদি দেখেন যে না, মেয়ে 3 জন ছেলে 2 জন, তাহলে সুন্দর করে লিখবেন ছেলে মেয়ের ঘরে মেয়ে 3 জন ছেলে 2 জন। সেখান থেকেও কিন্তু তার মেন্টাল প্রেশারের একটা ভূমিকা আপনি নিতে পারবেন, যে তার ভিতরে কি চলতেছে। আচ্ছা, এবার আমরা ব্লাড প্রেশারটা কেন নিব? কারণ আমাদের চিকিৎসার সাথে রিলেটেড কেস টেকিং ফর্মে আলাদাভাবে ব্লাড প্রেশারে কিন্তু কোনো ঘর নাই। এই জন্য আমরা রোগী পরিচিতির ভিতরেই এই ওজন এবং ব্লাড প্রেশারটাকে আমরা ঢুকিয়ে দিয়েছি, কারণ ব্লাড প্রেশারের সাথেও আমাদের রোগীর অনেক সম্পর্ক রয়েছে। তো এই জন্য আমরা রোগী পরিচিতিতে কি বলেছি, আমরা নাম নিব। আমরা প্রথমে সর্বপ্রথম যেটা নিব, ধরেন রোগী হচ্ছে আপনার 101 নাম্বার সিরিয়াল, একটা ডিভাইডেড করবেন, 5 দিয়ে লিখবেন খাতার নাম্বার, মানে 1 নাম্বার খাতার 104 নাম্বার সিরিয়াল, নিচ দিয়ে তারিখ লিখবেন, তারপরে নাম, তার ডান পাশে লিখবেন বয়স, বিবাহিত হইলে বিবাহিত, এবং হচ্ছে যে বিবাহের বয়স, সন্তান কয়জন, এবং শারীরিক গঠন কেমন, ওয়েট কেমন, ব্লাড প্রেশার কেমন, এবং বাসস্থান এবং পারিপার্শ্বিক, এটা কেন প্রয়োজন। কোন একটা রোগী আপনার কাছে আসলো, সে বলল যে আমার খুবই ঠান্ডা লেগে থাকে, তাহলে বাসস্থানের সাথে কিন্তু এটা একটা সম্পর্ক, গভীর সম্পর্ক থাকে। সুতরাং সে কোন পরিবেশে বসবাস করে, সেটাও নেওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে মোবাইল নাম্বারটা লাগবে। কেন মোবাইল নাম্বারটা লাগবে? রোগী আপনার চেম্বারে কিছু ফেলে যেতে পারে, তাকে ফোন করে বলতে হবে যে আপনি এটা ফেলে গিয়েছেন।
অথবা আপনার একটা ওষুধ ভুল হতে পারে, পরবর্তীতে আপনি অনুশোচনা বোধ করলেন। তখন রোগীকে যদি খুঁজে না আনতে পারেন আপনার বদনাম হবে, রোগীটা ভালো হবে না। সেজন্য মোবাইল নাম্বারটা লাগতে পারে এবং অ্যাড্রেসটা সহ রাখবেন। ঠিক আছে? তো এই হলো আমাদের রোগী পরিচিতি। তো এবার আমরা ওই যে অভিযোগ বলেছিলাম, সেই আসুন সেই অভিযোগের ভিতরে আমরা যেটাকে আমরা কমপ্লেইন বলি, আমরা লিখব কমপ্লেইন। এই কমপ্লেইনের থেকে আমরা কি কি জানতে পারবো? এর সূচনাতে দেখেন, রোগী তার রোগ সংক্রান্ত অভিযোগ করার জন্যই কিন্তু আমাদের কাছে আসে। একজন চিকিৎসকের কাছে কিন্তু গল্প করার জন্য আসে না, সে আসে একটি তার রোগের কষ্ট আপনার কাছে শেয়ার করার জন্য। অবশ্যই চিকিৎসক হিসাবে তার কষ্টগুলো আপনি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। সে যখন কমপ্লেইন বলা শুরু করবে, ধাম করে তাকে আপনি থামিয়ে দিবেন না। রোগী চিকিৎসকের নিকট এসে আমরা কিন্তু এই প্রশ্নটা করি, এইভাবে আমরা বলি যে আপনার প্রধান সমস্যাগুলো আগে বলেন, তারপরে আপনার কম সমস্যাগুলো বলবেন। এইভাবে বললে রোগী আউলাইয়া যাবে, এইভাবে বলা যাবে না। রোগী তো আইসা তার প্রধান যে কষ্টটা সে ভুগছে সেটাই তো আপনাকে সে নিজে ইচ্ছাই বলবে। এখন তার পিছনে ফুরো হয়েছে, সে কি বলবে আমার পায়ের তেলা জ্বলে? সে আইসা তো বলবে যে আমার ফুরো হয়েছে, ব্যথা করতেছে। তো তাকে আবার এটা বলার প্রয়োজন কি? এইখানে আমরা রোগীকে ডিমোটিভেটেড করে ফেলি, এটা করা যাবে না। তো রোগী এসে আপনাকে তার প্রাথমিক পর্যায়ে শুরুতে যে কষ্টগুলা বলবে, তাকে আমরা বলবো মেইন কমপ্লেইন বা চিফ কমপ্লেইন। আমাদের এই অভিযোগ সেক্টরে এইভাবে লিখবেন আপনারা। এবং এরপরে রোগী দেখবেন যে ধীরে ধীরে তার কম গুরুত্বপূর্ণ জিনিসগুলা লিখবে। ঠিক আছে? তো এই অভিযোগের ভিতরে আবার আমাদের প্রায় পার্ট রয়েছে কয়টা? অভিযোগের ভিতরে পার্ট রয়েছে প্রায় হচ্ছে 10টা। এই অভিযোগের ভিত্তিতে 10টা পার্ট রয়েছে আমাদের। এই 10টা পার্টগুলা কি কি দেখেন? প্রথমটা হচ্ছে তার অবস্থান। অবস্থানের ভিতরে কিভাবে রোগীকে প্রশ্ন করতে হবে। আমি আরেকটা কথা বলি, আমার কথাগুলো শোনার পরে এলোমেলো লাগলেও ঘাবড়াবেন না, আমি কিন্তু নোট দিয়ে দিব। তখনই যে আমার কথা শুনতেছেন, নোটটা যখন পাবেন, আর নোটটা দিব যে এখানে কিন্তু আমি যখন পড়াশোনা করি আমাকে রোগীর চাপ থাকে, অনেক দ্রুত লিখতে হয়। তো লেখাগুলো যারা বুঝবেন না আমাকে নক দিবেন, আমি বলে দেবো। এত টিপ টিপ করে লেখার সময় আমার থাকে না, আমি অনেক ব্যস্ত মানুষ। যারা যেখানে বুঝবেন না জিজ্ঞেস করবেন, আমি বলে দেব। তো অভিযোগের মধ্যে আমাদের প্রথমটা কি? অবস্থান। এই অবস্থানটা আমরা কিভাবে রুগীকে জিজ্ঞেস করব? বলবো আমরা যে আপনার কষ্টটি ঠিক কোন জায়গায়? কোন জায়গায় যখন বলবো, আমাদের যে শাহাদাত আঙ্গুলটা আছে আমরা এইভাবে রুগীর দিকে ইন্ডিকেট করে বুঝাবো যে আপনার কষ্টটি কোন জায়গায়। এটা যখন বলবেন তখন আপনার আঙ্গুলটি লড়বে, শাহাদাত আঙ্গুলটি, ডান হাতের শাহাদাত আঙ্গুলটি লড়বে। তখন রুগী বুঝতে পারবে যে এই আঙ্গুলের কমান্ড দেখে সে কিন্তু আপনাকে, সেও কি করবে, নির্দিষ্ট একটা আঙ্গুল দিয়ে তার অবস্থানকে সে বোঝানোর চেষ্টা করবে, যদি কোনো গোপন অঙ্গে না থাকে। তখন তাকে আপনি রুগীকে সবসময় তথ্য দিয়ে সহযোগিতা করবেন। রুগী কিন্তু ডাক্তারি ভাষা বুঝে না। রুগীকে আপনি উদাহরণ, এক্সাম্পল তৈরি করে দিবেন। মানে একটা টপিকস দিয়ে 5টা এক্সাম্পল তৈরি করবেন। রুগী যেটা স্বাচ্ছন্দ্য বোধ করে আপনাকে বলবে। এবার আপনি বলবেন আপনার কষ্টটি ঠিক কোন জায়গায়? এবার স্থান নির্ণয়। সবাই একটু ভালো করে মনোযোগ সহকারে শুনেন। স্থান নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হোমিওপ্যাথিতে স্থান নির্ণয়ের কারণে স্থান ভেদে ওষুধ পরিবর্তন হয়ে যায়, যেতে পারে না, হয়ে যায়। উদাহরণ ধরেন, হাতের উপরের বাহুতে টিউমার হয়েছে, যে চিকিৎসা আপনি দিবেন, কিন্তু সেটা যদি বাহুতে না হয়ে হাতের কবজিতে বা রিস্টে যদি সেই টিউমার হয়, সেই ক্ষেত্রে কিন্তু বাহুর মেডিসিন এবং কবজির মেডিসিন এক হবে না, ভিন্ন হয়ে যাবে। সুতরাং আমাদেরকে এই অভিযোগ যে আমাদের অধ্যায়টা রয়েছে এর ভিতরে অবস্থানে আমরা অবস্থান জেনে নিব সঠিকভাবে। দ্বিতীয়ত আমরা জানবো কারণ, যেটা আমরা অবস্থানটাকে আমরা বলবো লোকেশন, আর কারণটাকে বলবো আমরা কজেশন। এই কজেশনে আপনারা এইভাবে জিজ্ঞেস করবেন যে আচ্ছা, মা বা বাবা বা বোন বা ভাই, যেভাবে আপনারা সম্বোধন করতে পারেন, বলবেন আচ্ছা ভাই, আপনার কষ্টগুলি হবার পিছনে আপনার কি কোনো কিছু মনে পড়ে যে এখান থেকেই বা এরপর থেকেই আপনি কষ্ট পাচ্ছেন, বা কোনো কারণ আপনার মনে পড়তে পারে?
তখন আপনি এক্সাম্পল দিবেন রোগীকে। আচ্ছা ধরুন আপনার আঘাত লেগেছিল, রোগী যদি ব্যথার হয় তাহলে তাকে জিজ্ঞেস করবেন, আচ্ছা আজ থেকে অনেকদিন আগে কি আপনি আঘাত পেয়েছিলেন? রোগী যদি জ্বর ঠান্ডা কাশির হয় তাহলে বলবেন, আচ্ছা আপনি কি কখনো বৃষ্টিতে ভিজেছিলেন? আচ্ছা, রোগী যদি নাক দিয়ে সর্দি পড়া রোগী হয়, সারা বছর ঠান্ডা লেগে থাকে, তাকে আপনি জিজ্ঞেস করবেন, আচ্ছা অনেকক্ষণ ঠান্ডা বাতাসে কি আপনি প্রিয়জনকে নিয়ে ঘুরেছিলেন? বৃষ্টিতে ভিজেছিলেন? বা ঠান্ডা খেয়েছিলেন? এরকম বলবেন। অথবা আপনি বলবেন, আচ্ছা রোগী যদি মানসিক সংক্রান্ত সমস্যার হয়ে থাকে, চুপচাপ থাকে, কথা বলে না কারো সাথে, ঝুম ধরে থাকে, তাকে আপনি বলতেই পারেন বা তার সাথে যারা রয়েছে তাদেরকে আপনি বলতে পারেন, আচ্ছা প্রিয়জনকে হারিয়েছে বা কয় বছর আপনার কি কেউ মারা গিয়েছে ২-৩ বছর আগে, সে যদি বলতে না পারে তার আত্মীয়-স্বজনকে বলেন যে প্রিয়জন হারানোর শোক তার ভিতরে রয়েছে কিনা। কারণ আমরা জানি ইগনেশিয়া ন্যাট্টামের রোগীরা প্রিয়জন হারানোর শোক বুকে নিয়ে বয়ে বেড়ায়। আচ্ছা, এরপরে আপনারা আরেকটা প্রশ্ন করতে পারেন, আচ্ছা আপনি অধিক পরিশ্রম করেন কিনা? এখানে একটা কথা বলে রাখি, আমাদের রোগী পরিচিতিতে আপনারা পেশাটাও বসাবেন, যে কোন পেশার কি কাজ করে এটাও রোগী পরিচিতিতে আপনারা বসাবেন। ওটার সাথেও আমাদের অনেক কিছু সম্পর্ক রয়েছে। আচ্ছা, আমরা বললাম লোকেশন কোথায় আছে, কজেশন কি কারণে হতে পারে, তারপরে আমরা জানবো ভোগকাল, সে আসলে প্রকৃতপক্ষে এই রোগটি নিয়ে সে কতদিন যাবৎ ভুগছে। তাকে আমরা এই ভোগকাল নিয়ে কিভাবে প্রশ্ন করতে পারি যে, আচ্ছা কতদিন হলো আপনি এই কষ্টে ভুগছেন? কথাগুলো খুব গুছাইয়া বলবেন। কতদিন হলো আপনি এই কষ্টে ভুগছেন? প্রশ্নের মাধ্যমে রোগের গভীরতা কিন্তু আপনি বুঝে ফেলতে পারবেন। আমরা এই প্রশ্নটি কেন করি যে কতদিন হলো আপনি এই রোগে ভুগছেন, কষ্টে ভুগছেন? তার উত্তর থেকে আপনি এই রোগটি ক্রনিক না অ্যাকুইট, রোগের গভীরতা সম্পর্কে, এই ভোগকাল সম্পর্কে প্রশ্ন করলে আপনারা জেনে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা জানবো ৫ নম্বরে অনুভূতি, যেটা আমরা ইংরেজিতে বলবো সেনসেশন। রুব্রিকের ভাষায় সেনসেশন লিখেই, যেমন মাথা ব্যথা করে, মাথা ব্যথা করার পরে আমার মাথা ব্যথাটা জ্বালা পোড়ার মতো মনে হয়, তাহলে আমাকে কি লিখতে হবে? হেড পেইন, অথবা হেড পেইন সেনসেশন, বার্নিং সেনসেশন, হেড পেইন বার্নিং সেনসেশন, আমার মাথা ব্যথা করে জ্বালা পোড়ার মতো। হ্যাঁ, জ্বালা পোড়া করে ওখানে। সুতরাং এই অনুভূতিগুলা তার লিখে নিতে হবে যে কি কারণে তার কষ্টের অনুভূতিটা কেমন, যেন আপনারা রুব্রিকে রূপান্তর করতে পারেন। তাকে তারপরে বলতে পারেন, আচ্ছা আপনার এই কষ্টের জন্য ঠিক আপনার কেমনটা লাগছে? তাকে আপনি উদাহরণ দিবেন। আচ্ছা ধরুন কারো ব্যথা হয়েছে, তাকে আপনি জিজ্ঞেস করবেন, সেই ব্যথাটা কি ধপধপ করছে? নাকি সূচ বিঁধানোর মতো লাগছে? না কেটে ফেলার মতো লাগছে? না হাতুড়ি দিয়ে আঘাত করছে? এরকম লাগছে? এই যে তাকে উদাহরণ দিয়ে আপনি সহযোগিতা করবেন, তখন কিন্তু সঠিক একটা আনসার আমাদের ভিতরে চলে আসবে। কিন্তু আমরা এই উদাহরণগুলা রোগীকে সুন্দরভাবে বোঝাতে সক্ষম হই না। সেইজন্য রোগীও আমাদেরকে ভুল তথ্য দেয়। আর আমরাও মানে একটা পাইছি সফটওয়্যার, বসায় দিলে সে তো একটা মেডিসিন দিয়েই দেয়। তো ওইভাবে দেখে আমরা একটু চেষ্টা করি রোগীকে মেডিসিন দেওয়ার জন্য নাম্বার এনে দেখি, যেটা সম্পূর্ণই রং প্রসেস। আচ্ছা, এবার আমরা ৬ নাম্বারে জানবো বিস্তৃতি। আরেকটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, সবগুলো রোগীলিপি ফরম্যাটে ঘুরে গাড়ি কিন্তু একই রকম। তারপরে একটা থেকে আরেকটাতে কিছু না কিছু ভিন্নতা থাকে, সেই ভিন্নতাগুলো আপনারা খুঁজে বের করবেন। ঠিক আছে? যে আসলে কোন ফরম্যাট থেকে কোন ফরম্যাটে কিছুটা ভিন্নতা রয়েছে। আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে সালমা আপা? হ্যালো? জি স্যার, জি স্যার, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, সুন্দর আলোচনা হচ্ছে। আচ্ছা। এরপরে আমরা বিস্তৃতি জানবো। এখন এগুলা বলার পাশাপাশি আপনাদেরকে কিছুটা রুব্রিকের মতো ইংরেজিগুলা বলে দিচ্ছি, কেন জানেন? কারণ আপনার এই বাংলা কথাগুলো না আধুনিক সফটওয়্যার গুলো বুঝে না। এখন রোগী আপনাকে বলল, আমার মাথা ব্যথা ঘাড় পর্যন্ত ছড়িয়ে যায়। তা আপনি এটা কিছু বাংলা সফটওয়্যার বের হয়েছে কিন্তু সেগুলো অনেকটা ইজি ভাবে ব্যবহার করা যায় না, আসেও না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলতে হবে এরকম যে হেড পেইন এক্সটেন্ডিং টু নেক। এই যে এক্সটেন্ডিং, এটাকে আমরা এখন পড়বো বিস্তৃতি। এই এক্সটেন্ডিং যদি না বসান, কখনোই রোগী বলতেছে আমার মাথা ব্যথা ঘাড় পর্যন্ত ছড়ায়, এই রুব্রিক আপনি নিতে পারবেন না। ঠিক আছে?
তো রুগীকে যদি আপনি সেন্সেশন যদি বাংলা বলেন অনুভূতি, সেই অনুভূতি দিয়ে আপনি রুব্রিক বের করতে পারবেন না, আপনাকে বলতে হবে সেন্সেশন। ইংরেজিটা আমরা পাশাপাশি শিখে নেব। তো এই বিস্তৃতিটা কি দেখেন, আপনার কষ্টটা আপনি রুগীকে বলবেন এইভাবে যে আপনার কষ্টটি ঠিক যে স্থানে আপনি প্রথমে আমাকে দেখিয়েছেন সেখান থেকে কি আরো অন্যদিকে চলে যায়, ঘুরে যায়। রুগী যদি শিক্ষিত হয় তাহলে বলবেন মুভ করে। যেমন ধরুন রুগীকে আপনি হেল্প করবেন, যেমন ধরুন কারো কোমর থেকে ব্যথাটা শুরু হয়ে পা পর্যন্ত নেমে যায়। কেন? ক্যালমিয়ালেট জানেন না? ক্যালমিয়ালেটের ব্যথা কিন্তু মানে নিচের দিকে ধাবিত হয়, আর লিডাম্পালের ব্যথা কিন্তু নিচ থেকে উপরের দিকে ধাবিত হয়। তো এই জন্য আমাদের এই যে বিস্তৃতিগুলা নিতে হয় ম্যাটেরিয়াল থেকে সঠিক মেডিসিন বের করার জন্য। ঠিক আছে? তো আমরা ৭ নাম্বার পয়েন্টে যাব, আচরণ, বিহেভিয়ার। বিহেভিয়ার যাকে আমরা বাংলাতে বলি আচরণ। এই আচরণটা আমরা কেন নিব দেখেন, রুগীকে আমরা বলবো যে আপনার আচরণ মানে কি? আচরণ মানে মানে ওইটা বললেন না যে আচার ব্যবহার। আচার ব্যবহার এখানে বোঝাচ্ছে না। আচরণ বোঝাচ্ছে রোগটা কি, মানে কি ধরন আপনার সামনে প্রকাশ করছে। দেখেন, আপনি বলুন আপনার কষ্টটি কি ধরনের আচরণ করে। যেমন ধরেন হঠাৎ করেই ব্যথা শুরু হয়ে যায়, সাডেন ডিসপেয়ার, ঠিক আছে, অ্যাপিয়ার্স, হঠাৎ করেই ব্যথা শুরু হয়, কিন্তু যখন থেকে আবার ব্যথাটা শুরু হয় ঠিক তার কিছুক্ষণ পরেই সেটা ধীরে ধীরে কমে যায়, কিন্তু যখন কমে যায় তখন হচ্ছে ঝিনঝিন 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 করে কমে। এটাই হচ্ছে সেই রোগের আচরণ। ঠিক আছে? আমরা এটাকে সুন্দর করে আরো লিখতে পারি বিহেভিয়ার ডাইজিস বা ডিজিজ, বিহেভিয়ার ডিজিজ। আসেন আমরা, আলহামদুলিল্লাহ কারেন্ট আসছে। আমার ঘামে পুরো শরীর ভিজে গেছে। কি পরিমাণ যে কষ্ট হচ্ছে, কারেন্ট চলে আসছে। তো এবার আমরা জানবো তার হ্রাস বৃদ্ধি। এই হ্রাস বৃদ্ধিটা ইংরেজিতে বলে মোডালিটিস, কিন্তু রুব্রিকের ভাষায় বলা হয় এজিজি। ফুল অ্যাগ্রাভেশন অনেক জায়গায় লেখা থাকে না, লেখা থাকে রেপার্টরিতে দেখবেন এজিজি মানে অ্যাগ্রাভেশন, আর এটা লেখা থাকে AMEL, যেটার ফুল শব্দ হচ্ছে অ্যামিলিরেশন, অর্থাৎ উপশম। আর এজিজি অ্যাগ্রাভেশন এটার ফুল মিনিং হচ্ছে বৃদ্ধি। যেমন ধরুন কেউ গরম গরম ঘরে গরমের কারণে তার হচ্ছে বৃদ্ধি হয়, তাহলে হচ্ছে ওয়ার্ম অ্যাগ্রাভেশন, ওয়ার্ম অ্যাগ্রাভেশন। আর ঠান্ডাতে বৃদ্ধি হয় কোল্ড অ্যাগ্রাভেশন বা COLD, কোল্ড এজিজি রেপার্টরি ভাষায়। আবার ধরুন গরমে তার উপশম হয়, তাহলে আপনারা কি লিখবেন? ওয়ার্ম AMEL, ওয়ার্ম অ্যামিলিরেশন মানে তার উপশম। আবার যদি ঠান্ডায় কমে রোগ উপশম হয়, আপনারা লিখবেন কোল্ড AMEL, অ্যামিলিরেশন। ফুলভাবে দেওয়া থাকে না, অনেক জায়গায় ফুলভাবে দেওয়া থাকে, সংক্ষেপে রেপার্টরিতে ঠিক এইভাবেই দেওয়া আছে। আমরা এই মোডালিটিসের এই জায়গাটিতে আমরা লিখবো, আমরা জানবো যে তার কষ্টটি আনুমানিক কয়টার সময় তার কষ্টটি বাড়ে, এটাকে আমরা আবার বলি টাইম মোডালিটিস। ঠিক কয়টার সময়? আমরা জানি আর্সেনিক রাতে বৃদ্ধি একটি নির্দিষ্ট সময়, লাইকোপোডিয়াম বিকালে বৃদ্ধি একটি নির্দিষ্ট সময়। এই যে যদি আপনারা এই টাইম মোডালিটিস সম্পর্কে ধারণা না রাখেন তাহলে বিকালে গ্যাসের বৃদ্ধি হয়, এটা কিভাবে আপনি বের করবেন যেটা লাইকোপোডিয়ামের রোগী? রাত্রে যদি কারো জ্বর বৃদ্ধি হয় কিভাবে আপনারা বুঝবেন যে এটা আর্সেনিকের রোগী? এই জন্য টাইম মোডালিটিসটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। এবং এখানে এমন কিছু বিষয় আছে, এবং রোগীকে বলবেন যে এই এই উপশম এবং বৃদ্ধির সাথে এমন কোনো বিষয় কি আরো আছে যে বিষয়টির জন্য আপনার কষ্টটি বেড়ে যায় বা কমে যায়। এক কথায় যদি আমরা বলি এই হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে রোগী কি কারণে কষ্ট পাচ্ছে, বেড়ে যাচ্ছে, কি কারণে তার কষ্ট কমছে, সেই জিনিসটা আমরা এই হ্রাস বৃদ্ধির ঘরে লিখব। এবার
আমরা কিন্তু অভিযোগের 1টি নাম্বার 7টি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমটাতে আছি। এই রোগীলিপিটা অনেক বড় পার্ট। এই রোগীলিপি কেউ যদি ভালো করে মনে প্রাণে ধারণ করে আপনারা রোগীর কেস টেকিং করতে পারেন, আমি বলতে পারি 2000 টাকা ভিজিট নিয়ে এই রোগীলিপি করে রোগী দেখবেন। ভিজিট দিতে রোগী আপনাকে সামান্যতম সংকোচ বোধ করবেন না, কারণ এই রোগীলিপি ফরম্যাটের মাধ্যমে একটি কঠিন থেকে কঠিনতর একটি রোগকে তদন্তের মাধ্যমে শনাক্ত করা সম্ভব। যার কারণে এই রোগীলিপিটি আমাদেরকে সম্পন্ন করতে কয়েকটি ক্লাস সমাপ্ত করতে হবে। এবার আমরা অভিযোগের 9 নম্বর পয়েন্ট হচ্ছে আনুষাঙ্গিক। এই আনুষাঙ্গিক জিনিসটা কি, মানে অতিরিক্ত। এই এই আনুষাঙ্গিক আমরা লিখব যে কষ্ট ভোগ করার সময় অন্য কোনো লক্ষণ প্রকাশ পায় কিনা, যেটাকে আমরা কনকমিটেন্ট বলতে পারি। যেমন তার হচ্ছে রোগ ভোগ করার সময় তার হচ্ছে পিপাসা লাগে, ক্ষুধা লাগে, শীত লাগে, বমি হয়, রাগ বেড়ে যায়, এটাকে আমরা আনুষঙ্গিক বলবো। সরাসরি কনকমিটেন্ট বলা যাবে না, এটাকে আমরা আনুষঙ্গিক কি বলবো, যে আসলে ওই কষ্ট ভোগ করার সময় রোগীর সাথে আরো কি কি ঘটতে পারে বা ঘটে। এবার 10 নাম্বার পয়েন্ট যেটা, সেটা আমরা বলবো পূর্বাপর। পূর্বাপর, বিফোর আফটার। ইংরেজিতে যদি লেখেন বিফোর আফটার, বাংলাতে হচ্ছে পূর্বাপর। পূর্বাপর মানে কি, যখন কোনো রোগী কষ্ট ভোগ করার পূর্বে বা পরে অন্য কোনো লক্ষণ প্রকাশ পায় কিনা, জিনিসটা ভালো করে বোঝেন। কোন একটি রোগী যে রোগের কারণে কষ্ট পাচ্ছে, সেই কষ্ট পাওয়া রোগের আগে অথবা পরে অন্য কোনো লক্ষণ তার প্রকাশ পায় কি না। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আপনারাও রোগীকে এত সুন্দর করে উদাহরণ দেবেন যেন রোগীর কোনো কষ্ট না হয়। সেটি হচ্ছে, রোগীকে বলবেন, আচ্ছা আপনার মাথা ব্যথা শুরু হয় ঠিক আছে, কিন্তু মাথা ব্যথা শুরু হবার পূর্বে আর কি হয়? তখন রোগী বলবে, এই ব্যথাটা হবার আগে আমার কেন যেন মনে হয় আমার একটু অনিদ্রা দেখা যায়, বা এই ব্যথাটা শুরু হবার আগে আমার কেন জানি গলা শুকিয়ে আসে। অথবা আপনার এই মাথা ব্যথা হবার পরে আমার জ্বর দেখা দেয়, অথবা আমার অত্যন্ত পানি পিপাসা শুরু হয়ে যায়। এটাই আমরা পূর্বাপর দিয়ে বা বিফোর আফটার দিয়ে আমরা লিখতে পারি। আচ্ছা, এবার এই অভিযোগের 10 নাম্বার পয়েন্ট হচ্ছে বিকল্প। এই বিকল্প, এই জিনিসটা হচ্ছে, যেমন ধরুন, যেটাকে আমরা আরেকটা ভাষায় বলতে পারি পর্যায়শীলতা, বা আমরা রুব্রিকে যদি রূপান্তর করতে চাই, তাহলে আমাদেরকে ইংরেজিতে লিখতে হবে অল্টারনেট। ধরেন এক নাক বন্ধ হয়ে আরেক নাক খুলে, রোগীরা বলে এক নাক বন্ধ হয়ে আরেক নাক খুলে, ওই নাক বন্ধ হয়ে এই নাক খুলে, এটাকে বলে অল্টারনেট বা পর্যায়শীলতা। বা এখন আমরা এই পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করব। ধরুন আপনার একটি, রোগীকে বলবেন আপনার একটি কষ্ট কমে গিয়েছে বা অন্য একটি কষ্ট দেখা দিয়েছে, এমন কোনো ব্যাপার কি আপনার ভিতরে রয়েছে বা আছে? এবার আপনি উদাহরণ দিন। সাপোজ আপনি অর্শের রোগী আপনার কাছে এসেছে, আপনি সেই রোগীকে বলবেন, আচ্ছা অর্শ ভালো হয়ে যাওয়ার পরে আপনার কি বুকটি ধরফর করে, অথবা আবার বুক ধরফরানি ভালো হয়ে যাবার পরে আপনার অর্শ দেখা দেয়, অথবা শ্বাসকষ্ট রোগী চলে এসেছে, বলবেন শ্বাসকষ্ট ভালো হয়ে যাবার পর আপনার কি বাতের ব্যথা দেখা দেয়, আবার বাত ভালো হয়ে যাবার পর আপনার কি শ্বাসকষ্ট দেখা দেয়। বন্ধুগণ, এই পয়েন্টটা আমি এই জন্যই অ্যাড করেছি, তার কারণ হলো আপনারা যদি অ্যাব্রোটেনাম পড়ে থাকেন, আপনারা অ্যাব্রোটেনামের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট পাবেন, কি নোট পাবেন, পর্যায়শীলতা, পর্যায়ক্রম। এই জন্যই অনেক অসংখ্য মেডিসিনের ভিতরে পর্যায়শীলতা রয়েছে। 2 লক্ষ কত বললাম, 30,000 রুব্রিক যে আপনার হচ্ছে যে প্রুভিং হয়েছে, সেখান থেকে বের করতে হলে এই পর্যায়শীলতাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কিন্তু 8টি পয়েন্টের ভিতরে রোগী পরিচিতি চলে গিয়েছে, এবং অভিযোগ, যেটাকে আমরা কমপ্লেইন বলবো, সেটার ভিতরে আবার 10টা পয়েন্ট চলে গিয়েছে। আচ্ছা, তাহলে
আমাদের অলরেডি অভিযোগ চলে গিয়েছে। আমরা এবার এই রোগীলিপি ফরম্যাটের তৃতীয় পার্ট অর্থাৎ রোগী পরিচিতি, অভিযোগ, তারপর এখন হচ্ছে তৃতীয় পার্ট। এই তৃতীয় পার্টের ভিতরে আমরা জানবো হিস্টোরি অথবা হিস্ট্রি, ইতিহাস। কার ইতিহাস জানবো? পলাশী যুদ্ধের ইতিহাস নয়, আমরা 1971 সালের ইতিহাস জানবো না, আমরা ইতিহাস জানবো আমার সামনে বর্তমানে যাকে নিয়ে আমাকে যুদ্ধ করে তার ভিতর থেকে একটি মেডিসিন বের করতে হবে, আমরা সেই যুদ্ধের ইতিহাস জানবো। সেই যুদ্ধের ইতিহাস থেকে আমরা এই এই মানে চ্যাপ্টারে আমরা রোগীর মায়াজমকে শনাক্ত করে নিব, রোগের গভীরতাকে শনাক্ত করে নিব, আমরা প্রভাব সম্পর্কে জানবো, এবং এই অধ্যায়টি আপনাকে টোটালি এক সুন্দর সাহায্য করবে। এই ইতিহাস অধ্যায়ের প্রথম পয়েন্টটি হচ্ছে পূর্ববর্তী রোগ, বিফোর ডিজিজ। তার ভিতরে বর্তমানে যে কষ্টটি নিয়ে আপনার কাছে এসেছে, সেই কষ্ট হবার আগে বা সেই কষ্টটি হওয়ার কতক্ষণের ভিতরে তার কোনো পূর্ববর্তী রোগ দায়ী কিনা, আমরা সেই জিনিসটা বের করব এই পূর্ববর্তী রোগ এই সেক্টরে খুঁজে। এখানে আমরা রোগীর সাথে কথা বলবো যে পূর্বে আপনার এমন কোনো রোগ হয়েছিল কি, যেমন ধরুন টাইফয়েড, আমাশা, ক্যান্সার, আলসার, টিউমার, আচিল, গলগণ্ড, পুরাতন সর্দি, হাঁপানি, প্যারালাইসিস, স্বপ্নদোষ, অঙ্গ প্রত্যঙ্গ কাঁপা, হেপাটাইটিস বি ভাইরাস, জন্ডিস, গর্ভপাত ইত্যাদি। আমরা জাস্ট উদাহরণ দেব, এর ভিতরে রোগী নাও থাকতে পারে, রোগের তো অভাব নাই, কিন্তু রোগী কিন্তু আপনাকে উদাহরণটা শুনে আপনাকে বলে দিতে পারবে তার এর পূর্বে কি রোগ হয়েছিল। এরপরে আমরা জানার চেষ্টা করব তার বংশগত কোনো রোগ আছে কিনা। প্রথম যেটা জানলাম সেটা হচ্ছে তার নিজের জন্য, এবার জানবো তার বংশগত কোনো রোগ হয়েছে কিনা, ছিল কিনা। আমরা কিন্তু আমাদের প্রথম দুটি ক্লাসে 4 কম্বল দিয়ে বুঝিয়েছি, যারা ছিলেন তারা ভালো করে জানেন। আজকে কম্বলের দিকে যাব না, আজ আমরা চাদরের দিকে যাব। কত বড় কম্বল আমাদের প্রয়োজন নেই। তো কিরকম আমরা জানবো তার দাদা, দাদি, নানা, নানি, তার পিতা, চাচা, ফুফু, মা, খালা, মামা, ভাই বোন। এদের ভিতরে তাদের ভিতরে কোনো বড় ধরনের রোগ হয়েছিল বা এখনো আছে বা হয়েছিল, সেই রোগের কারণে সে মারা গিয়েছে। ধন্যবাদ ডাক্তার জুনায়েদ, ইন্টেলিজেন্ট পারসন, আমার কথা বলার সাথে সাথে সুন্দরভাবে পূর্ব রোগের ইতিহাস তুলে ধরেছে। সেজন্য আমাদের পুরো টিমের পক্ষ থেকে স্ক্রিন শেয়ারের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা স্ক্রিনটি দেখে নিতে পারেন। দেখেন বন্ধুরা, বংশগত রোগের ইতিহাসটি কেন প্রয়োজন। জেনেটিক্যালি আমাদের ভিতরে বংশ পরম্পরা কিছু রোগ চলতে থাকে, পাইলসও কিন্তু তার ভিতরে একটি, ফুসফুসের সমস্যা, যক্ষাও একটি। সুতরাং আপনারা এই বংশগত রোগের ইতিহাসটি অত্যন্ত বিচক্ষণতার সাথে নেবেন। এবার আসি পূর্ববর্তী চিকিৎসা। আমরা পূর্ববর্তী রোগ নিয়েছি, বংশগত রোগ নিয়েছি, এবং সে তার যে লক্ষণ নিয়ে এখন বর্তমানে আমাদের সামনে বসে আছে, সেই রোগীর পূর্বে কি চিকিৎসা হয়েছিল সেই ব্যাপারে আমরা একটু জেনে নিব। সেটা হচ্ছে তাকে জিজ্ঞেস করতে হবে, আপনি ইতিপূর্বে কি কি চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেছিলেন? আপনি কি অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়েছেন? আপনি কি হোমিও খেয়েছিলেন? বা আপনি কি ইউনানি, আয়ুর্বেদ এই ধরনের কোনো ওষুধ খেয়েছিলেন? বা আপনার কি কোনো সার্জারি হয়েছিল? বা আপনাকে কেমোথেরাপি দেওয়া হয়েছিল? বা আপনাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছিল? এই জিনিসগুলো বন্ধুগণ আপনাদেরকে নিতে হবে। তার কারণ হলো পূর্ববর্তী চিকিৎসা সম্পর্কে যদি আপনি না জানেন, বর্তমান এমন একটি ওষুধ আপনি দিবেন যেটি পূর্ববর্তী চিকিৎসার সাথে সাংঘর্ষিক হয়ে যেতে পারে। অথবা এমনও দেখা দিয়েছে, আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি, সেটি হচ্ছে পূর্ববর্তী রোগ। আমার কাছে একটি পেশেন্ট আসলো, তার সর্বদা গ্যাস হয়, গলা জ্বলে, বুক জ্বলে, পেট জ্বলে, পায়খানা হয় না।
আমি যখন তার সাথে কথা বলে জানতে পারলাম সে স্ত্রী সহবাস করার জন্য সিলডেনাফিল সাইটেট, টাডানাফিল, ভেনাডাফিল এই ওষুধগুলো সে সেবন করে। নর্মালি আমরা জানি সিলডেনাফিল, ভেনাডাফিল এই ওষুধগুলো হচ্ছে টাডানাফিল তাৎক্ষণিকভাবে পুরুষাঙ্গে রক্ত প্রবাহ করে, ঠিক আছে, বাট এইগুলা মারাত্মক গ্যাস্ট্রিক তৈরি করে, মাথা ব্যথা তৈরি করে, প্রেশারের সমস্যা করে। যখন রোগী আমার কাছে বারবার একই কমপ্লেন করে তখন আমি তার ইতিহাস নিয়ে জানতে পারি সেই ধরনের ওষুধ খায়। তখন আমি অনলি তাকে এক ডোজ নাক্স দিয়েছিলাম। নাক্স দেওয়ার 24 ঘন্টার ভিতরে সে রোগী সম্পূর্ণ সুস্থ। বন্ধুগণ, এই জন্যই আমাদের পূর্ববর্তী চিকিৎসা সম্পর্কে সুন্দর করে তা আমাদেরকে এই ধারণাটা নিতে হবে। এবার আসেন, সে এই চিকিৎসা করেছে, বাট কি কি মেডিসিন সে খেয়েছে সবাই বলতে পারবে না। বাট যারা শিক্ষিত, অনেক শিক্ষিত দেখবেন তারা একজন রিক্সা চালকও 10-20টা অ্যালোপ্যাথিক মেডিসিনের নাম জানে। তো যারা বলতে পারবে তাদের কাছ থেকে আপনি একটু চেষ্টা করবেন যে তারা কোনো অ্যান্টিবায়োটিক খেয়েছিল কিনা, বা যদি অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে কোন অ্যান্টিবায়োটিকটা খেয়েছিল, তার পাওয়ার কত ছিল, বা সে কোনো ঘুমের ওষুধ খায় কিনা, মেন্টাল রিফ্লেক্স মানে রিফ্রেশের জন্য, বা সে কোনো হাটে বাজারে থেকে ওই যে বলি দাদাই খাইলে দাদিয়ে খুশি, তার নাম হচ্ছে ইসবগুলের ভুসি, এইরকম যারা দাদাই খাইলে দাদিয়ে খুশি এরকম জায়গায় গিয়ে যারা ওই যে শুনছি ছোটবেলায় চড়ুই পাখির ভিতরে পারদ ঢুকায় খাওয়াই দেয়, খাওয়াই দিলে হচ্ছে যে মর্দামি শক্তি বেড়ে যায়। এরকম মর্দামি শক্তি বাড়ানোর জন্য কেউ যদি পারদ জাতীয় কিছু সেবন করে থাকে সেই জিনিসটাও আমরা আওতার ভিতরে নিব। এবং যদি যৌনশক্তি বর্ধক কোনো মেডিসিন খেয়ে থাকে আমরাও উক্ত পয়েন্টে সেই জিনিসগুলা অত্যন্ত সুন্দর করে লিখব। জুনায়েদ ভাই, আমরা কি আচ্ছা আমি একটু সবার সাথে একটু শেয়ার করি, যদি 1 ঘন্টা পার হয়ে যায়, ক্লাসটা কেটে যায়, নেক্সট লিঙ্ক যদি প্রোভাইড করি তাহলে কি আপনারা ক্লাস করবেন, নাকি 1 ঘন্টা পরে অফ হয়ে যাব, নেক্সট ক্লাসে বাকিটা সারবো? সবার মতামতের ভিত্তিতে একটু আলোচনা করে নিই, যেহেতু সময় আমাদের খুব কম। আমি কি বলছি বুঝতে পারছেন? যদি 1 ঘন্টা পরে লিঙ্কটা কেটে যায়, আরেকটা লিঙ্ক যদি দেয়, আপনারা কি সেখানে ক্লাসে জয়েন করবেন, নাকি 1 ঘন্টা পর আর ক্লাস করবেন না? স্পষ্টভাবে সবাই মাইক্রোফোন অন করে জানিয়ে দেন। জি করব। স্যার জি স্যার। করবেন তো? জি স্যার, ওটা পরে ঢুকলে বেটার হবে। স্যার করব। আচ্ছা, জি স্যার, আমরা ক্লাসের পরে করব। ক্লাসের লিঙ্কটা কেটে গেলে নতুন আরেকটি লিঙ্ক প্রোভাইড করা হবে। আপনারা এই লিঙ্ক থেকে বের হয়ে ওই লিঙ্কে ঢুকে যাবেন, আর লিঙ্কটি আমাদের ডাক্তার জুনায়েদ ভাই সাথে সাথে গ্রুপে দিয়ে দিবে, আপনারা সাথে সাথে লিঙ্কে এন্ট্রি নিয়ে নেবেন। আচ্ছা, এবার আমরা চলে যাব, আমরা টোটাল 8টা পয়েন্টে আলোচনা করব এই রুগীলিপির ফরম্যাটে। আমাদের রোগী পরিচিতি গেল, আমাদের অভিযোগের আওতায় অভিযোগটা চলে গেল, এবং আমরা ইতিহাসটাও পেয়ে গেলাম, 3টা চলে গিয়েছে অলরেডি। এখন আমরা 4 নম্বর পয়েন্টে জানবো সাধারণ, যেটাকে আমরা জেনারেল বলি। এই জেনারেল এই জিনিসটা আমরা রেপার্টরিতে জেনারেলিটিস অধ্যায় খুব বেশি রুব্রিক খুঁজে পাবো, স্টোমাকেও কিছু পাবো, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তো এই সাধারণ চ্যাপ্টারের ভিতরে আমরা এই চ্যাপ্টারের অধীনে আমরা যে জিনিসটা জানবো সেটি হচ্ছে মানুষের সাধারণ ক্রিয়াকলাপ, বা সাধারণ ক্রিয়াকলাপ থেকে অসাধারণত্ব, অস্বাভাবিক কিছু যদি আমরা খুঁজে পাই সেটি আমরা এই অধ্যায়ে বসাবো। যেমন ধরেন ক্ষুধা, আমরা রোগীকে প্রশ্ন করব, আচ্ছা আপনার খেতে মন চাই কেমন? আপনার খেতে মন চায় কেমন, এই প্রশ্নটা করলে রোগী কিন্তু আনসার দিতে পারবেন না। আমরা রোগীকে বলবো আপনি যে খান, আপনি কি মন চায় নাকি বেঁচে থাকার জন্য খান আপনি? এইভাবে প্রশ্ন করব, তাহলে উত্তরটা পেয়ে যাব। বা আমরা বলবো এমন কোন সময় রয়েছে কি সে সময় আপনার প্রচুর ক্ষুধা লাগে? কেন এই পয়েন্টটি গুরুত্বপূর্ণ বন্ধুগণ? সালফারের রোগীরা ঠিক বেলা 11টায় তাদের ক্ষুধা লাগে। এই পয়েন্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে যদি প্রশ্ন না করেন কখনোই সুন্দর একটি মেডিসিন আপনারা সিলেকশন করতে পারবেন না।
তারপর আমরা তাকে বলতে পারি, আচ্ছা ক্ষুধা লাগলে যদি রান্না করতে দেরি হয় তখন কি আপনি ক্ষুধা সহ্য করতে পারেন? তখন আপনার শরীরটা কেমন লাগে? বন্ধুগণ, সালফারের রোগীদের ক্ষুধা লাগলে, যখন বেলা 11টায় ক্ষুধা লাগে, সঠিক সময়ে যদি তখন কিছু খেতে না পারে, তার শরীর দুর্বল হয়, ঘাম ছেড়ে দেয়, কাবাকাবি করে, মেজাজ বিগড়ে যায়। মাথায় রাখবেন, তাকে আমরা বলবো, ক্ষুধা লাগলে আপনি কি সহ্য করতে পারেন, নাকি আপনি খুব অসহ্য হয়ে যান? এই জিনিসটা আমরা জানবো। তাকে আমরা বলবো, আপনার খাবারের পরিমাণটা কেমন স্বাভাবিক, না অল্প খাবার খেলে পেট ভরে যায়? লাইকোপোডিয়ামের রোগীরা অল্প খাবার খেলে তাদের পেটটা যেন ভরে যায়, পেটটা যেন ফুলে যায়, এই জন্য আমরা এই কথাটাও এখানে তুলে ধরবো। আমরা আরো সুন্দর করে বলতে পারি, আচ্ছা খাবারের সময়ে বা পরে আপনার কোনো কষ্ট হয় কি? বন্ধুগণ, আমরা জানি এবিস নাগ্রা মেডিসিন ঠিক খাবারের পরপরই তাদের পেট ব্যথা দেখা দেয়। তাহলে বন্ধুগণ, কেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ? প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। তখনই এই ফরম্যাটের মূল্যায়ন আপনারা বুঝবেন, যখন আপনারা ম্যাটারমেটিক এবং রেপার্টরির ভাষাটা বুঝবেন। আপাতত শিখে নেন, পরে আমি আরো ভালো করে বুঝাবো। আচ্ছা, তারপরে আমরা বলবো যে আপনার রুচি কেমন। আচ্ছা, রুচি কেমন? রুচি যদি থাকে, রুচিটা কখন থাকে? সকালে, দুপুরে, রাতে? আচ্ছা, এবিস নাগ্রা মেডিসিন সম্ভবত এরা সকালে, এরা হচ্ছে সকালে খেতে চায় না। যাই হোক, একটু মিলাই নেবেন, এরকম একটা পয়েন্ট আছে। বা সকালে খেতে চায় না, সরি, এবিস ক্যানাডেন্সিস, এরা সকালে খেতে চায় না, বাট সন্ধ্যায় এক গামলা খাবার নিয়ে এরা বসে যায়, এদের প্রচন্ড ক্ষুধা লাগে। এই জন্য আমরা জিজ্ঞেস করবো যে আপনার খাবারের রুচি কেমন, এবং এই রুচিটা বিশেষ করে কখন বেশি থাকে, সকালে, দুপুরে, রাতে, আবার কখন আপনার খেতে মন চায় না, এই টাইমটাও আমরা এখানে উল্লেখ করে নিব। এবং আমরা জিজ্ঞেস করব, আপনি যে খান, আপনার এই খাবারটা কি মুখে দিলে কি নোনতা নোনতা লাগে, লবণাক্ত লাগে, টক লাগে, কেমন লাগে? কারণ এই জিহ্বার তেতো, লবণাক্ত, টক এগুলোর সাথেও কিন্তু রূপ দিক জড়িত আছে। এজন্য আমরা জেনে নিব। সাধারণ অধ্যায়ে আরেকটি বিষয় রয়েছে, পিপাসা। পিপাসা, এই পিপাসা ইংরেজিতে বলা হয় থার্স্ট। এই আর যাদের পিপাসা থাকে না, থার্স্টলেস বলি আমরা, ঠিক আছে? তো এই পিপাসা অধ্যায়ে আমরা জানবো যে আপনার পিপাসা কেমন। এই প্রশ্নটা আমরা কখনোই করব না দুনতেন নয় কান্না। আমরা তাকে বলবো, আচ্ছা আপনি সারাদিনে কতবার পানি খান, কতবার খেতে হয়, খেলে কি আপনি একসাথে ঢক ঢক করে অনেক পানি খান, না অল্প অল্প করে পানি খান? আমি উদাহরণের জন্য বলে দিচ্ছি, আর্সেনিক অ্যালবামের রুগীরা ঢক ঢক করে অনেক পানি একসাথে খেতে পারে না, এরা অল্প অল্প করে পানি খায়। সুতরাং কত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন এই লাইনটা, যে আপনি কি ঢকঢক করে একবারে অনেকটুকু পানি খান, নাকি অল্প অল্প করে পানি খান, বা কতক্ষণ পর পর আপনাকে পানি খেতে হয়, বা পানি পান করার সময় আপনার কি কোনো কষ্ট হয় কি? বন্ধুগণ, ইগনেশিয়ার রোগীরা কিন্তু অনেক সময় শক্ত খাবার গেলে খাবার এদের গলা দিয়ে নামে, বাট এরা অনেক সময় পানি খেতে গেলে গলার ভিতরে তাদের আটকে আটকে ভাব আসে। হ্যাঁ, তো এই যে পানি পান করার সময় তার গলাতে কোনো লাম সেন্সেশন, পিণ্ড সেন্সেশন, এরকম সেন্সেশন সে অনুভব করে কিনা, এই বিষয়টাও জানতে হবে। এবং তাকে প্রশ্ন করতে হবে, আপনার পানির স্বাদটি কেমন, তিতো লাগে কিনা, বা কেমন লাগে, আমরা এই পিপাসা অধ্যায়ে আমরা জেনে নেব। এবার আমরা এই সাধারণ অধ্যায়ের ভিতরে আমরা হচ্ছে আরো কিছু পয়েন্ট জানবো, সেটি হচ্ছে অভ্যাস, হ্যাবিটস। এই হ্যাবিটস এর ভিতরে আমরা রোগীকে বলবো, আচ্ছা আপনি কি ধরনের খাবারে অভ্যস্ত? এমন কোনো বিশেষ খাবার রয়েছে কি যেটা আপনি অভ্যস্ত বা আসক্ত, বা না হলে চলেই না? আচ্ছা, এখানে কিন্তু আমরা
লবণের কথা যদি বলি, ল্যাট্টামিউরের রোগীরা লবণ পাতে না হলে সে খেতেই পারে না। এই যে তার আসক্ততা, আমরা এই অভ্যাসের এই পয়েন্টটিতে, এই ঘরটিতে আমরা লিখব। তারপরে আমরা জানবো যে খাবার ছাড়াও এমন কি কোনো বিষয় রয়েছে যেটিতে আপনি আসক্ত হতে পারে, সেটা বিড়ি সিগারেট, হতে পারে সেটা গাঁজা, কারণ সেগুলো থেকেও তো রোগের উৎপত্তি হয়। এজন্য আমরা তাকে বলবো খাবার ছাড়াও এমন কি কোনো বিষয় রয়েছে যেটিতে আপনি আসক্ত, অভ্যস্ত। আচ্ছা, আবার এরকম একটি বিষয় আমরা এখানে লিখতে পারি, যেমন আমরা বলতে পারি, যেমন অনেক রোগীকে দেখি আমরা, সে বারবার সূচিবায়ুগ্রস্ত বলি, সূচিবায়ুগ্রস্ত, বিশেষ করে হিন্দুদের ভিতরে প্রবলেমটা বেশি দেখা যায়। বারবার হাত ধোয়, বারবার হাত ধোয়, সিভিলিনামের ভিতরে কিন্তু এই বারবার হাত ধোয়ার টেন্ডেন্সিটা কিন্তু থেকে যায়। এবং সিভিলিনাম দিয়ে আমি এক্ষেত্রে অনেক সুন্দর রেজাল্ট পেয়েছি। তো আমরা তাকে বলবো যে এরকম মানে আদার্স কোনো লক্ষণ আছে কিনা, তার ভিতর থেকে আমরা খুঁজে বেড়াতে চেষ্টা করব, যেমন বারবার হাত ধোয়া, বা হচ্ছে সে খাবার খাচ্ছে, বারবার বড় বড় হাই তুলছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, বারবার সে আড়মোড়া করছে, মানে ঘাড় ঘোরাচ্ছে, মানে তার ভিতরে কোনো এক্সট্রা কোনো কিছু অভ্যাস আমরা খুঁজে পাই কিনা, এটাও আমরা কিন্তু এই অভ্যাসের পয়েন্টে আমরা লিখব। আচ্ছা, তারপরে আমরা জানবো তার ব্যাকুলতা। এই সাধারণ ঘরে আমরা জানবো 4 নাম্বার পয়েন্টে ব্যাকুলতা। এই ব্যাকুলতাটা হচ্ছে কিরকম, আমরা তাকে বলবো বিশেষ করে এমন কোন খাবার আছে কি চা খেতে একটা হচ্ছে আসক্তি, আসক্তি থাকবে। এই ব্যাকুলতার ঘরটা আপনারা না দিলেও পারেন, তারপরও আমি করেছি যে আর একটু সুন্দর করে যদি লেখা যায়, প্রায় একই অভ্যাস ব্যাকুলতা এরকম, যে আমরা বলবো বিশেষ কোনো খাবার আছে কি যা খেতে প্রচন্ড ইচ্ছা করে, যেটা স্যার আপনি বাঁচবেনই না, সেই খাবারগুলো আমরা এখানে লিখবো। এবং আমরা বলবো যে খাবার ছাড়াও এমন কোনো বিষয় রয়েছে যেটার ভিতরে যা হচ্ছে আপনার প্রচন্ড ইচ্ছে করে। এই আপনারা যদি অভ্যাসটা ভালো করে লিখতে পারেন, ব্যাকুলতাটা আপনার না লিখলেও চলবে, এই পয়েন্টটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার আমরা 5 নাম্বার পয়েন্টে লিখবো অনীহা। অনীহা, অনিচ্ছা, যেটা রেপার্টরির ভাষায় আমরা বলবো অ্যাভার্সন। রেপার্টরির ভাষায় আমরা বলবো অ্যাভার্সন বা অনীহা। আচ্ছা, এই অনীহার ঘরের ভিতরে আমরা লিখবো কি, তাকে আমরা বলবো আচ্ছা এমন কোনো খাবার আছে কি যেটা খেতে আপনি খুবই অনীহা বোধ করেন, ঘৃণা করেন, খুবই ঘৃণা করেন। এর আগের আমি ঘরে যেমন লিখেছি যে কি খেতে ইচ্ছা, তার ইচ্ছাটার আসক্তি। আপনারা জানেন ক্যালকেরিয়া কার্বে রোগীরা ডিম খেতে পছন্দ করে। এবার যদি তার খাদ্যের পছন্দ অপছন্দ আপনি না জানেন, বন্ধুগণ, একটা পয়েন্টের জন্য আপনার রোগীলিপি আসমানে চলে যেতে পারে, মেডিসিন ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং অবহেলা করিয়েন না, কষ্ট করে বলছি, মনোযোগ সহকারে শোনেন। ক্যালকেরিয়া কার্বে রোগীরা ডিম পছন্দ করে, এই জন্যই খাবারের বলতেই পারেন যে কি খায় না খেয়ে এগুলো দিয়ে কি করবো, নতুনদের মাথায় এগুলো আসতে পারে, বাট একটা সময় বুঝবেন। আচ্ছা, অনীহাটা কি, এমন কোনো খাবার আছে কি যেটা খেতে ইচ্ছা করে না, ঘৃণাবোধ করেন, আমরা এখানে লিখবো। এবং খাবার ছাড়াও এমন কোনো বিষয় রয়েছে কি যার প্রতি ঘৃণা, এখানে আসতে পারে, অনেক কিছু আসতে পারে, অনেক কিছুর প্রতি তার ঘৃণা থাকতে পারে, আমরা এখানে এটা উল্লেখ করব। এরপরে আমরা এইখানেও একটা রাজবৃদ্ধি রয়েছে, যে আমরা এমন কোনো খাবার কি আছে যা আপনার কষ্টের উপশম বা বৃদ্ধি করে। কিরকম, এই রাজবৃদ্ধির করে আমরা কি লিখবো, যে খাবারটা খেলে আপনার কষ্ট কমে যায়, আবার এই খাবারটি খেলে আপনার কষ্ট বেড়ে যায়। প্রথমে বলছি ইচ্ছা অনিচ্ছা, ওইখানে কিন্তু রাজবৃদ্ধি না, ইচ্ছা অনিচ্ছা বুঝিয়েছি, কিন্তু এই ঘরে আপনি লিখবেন যে খাবারটা সে খেতে চায় বাট খেলে বৃদ্ধি হয়, বা আবার এটা খেতে চায় না বাট খেলে সে উপশম বোধ করে। এই জিনিসগুলো আমরা এই ঘরটাতে তুলে ধরার চেষ্টা করব। এরপরে আমরা বলবো কি, খাবার ছাড়া এমন কোনো বিষয় রয়েছে যেটা আপনার উপশম করে বা বৃদ্ধি করে। যেমন ধরেন একটি ব্যথার রোগীকে টিপে দিলে সে তার ভালো লাগে, উপশম বোধ করে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এই পয়েন্টটিতে আমরা তুলে নেওয়ার চেষ্টা করব। তারপরে দেখেন 7 নাম্বার পয়েন্ট, বায়ু নিঃসরণ। এই বায়ু নিঃসরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ করে লাইকোপোডিয়ামের মতো ন্যাট্রামফসের রোগীদেরকে যদি চিহ্নিত করতে হয়, তাহলে এই 7 নাম্বার পয়েন্টটা আপনাকে অনেক সহযোগিতা করবে বলে আমি মনে করি। বায়ু নিঃসরণ, এটা রেপাটরি ভাষায় হবে ফ্ল্যাটালেস, ঠিক আছে? এই ফ্ল্যাটালেস দিয়া বা ফ্ল্যাটাস দিয়ে আপনি হচ্ছে বায়ু নিঃসরণটা খুঁজে বের করতে পারবেন। এবার আসেন, আপনার আপনার বায়ু নিঃসরণে আপনার প্রশ্ন করব এইভাবে যে আপনার পায়খানার রাস্তা দিয়ে বায়ু বের হয় নাকি মুখ দিয়ে বের হয়? বেশিরভাগ কোন পয়েন্ট দিয়ে আপনার বায়ুটা বের হয়? নাকি বায়ু বের হয় না, শুধু পেটটা ফুলে থাকে? কখন বেশি হয়? পায়খানা প্রস্রাবের সময় কি বায়ু বের হয়? অনেক সময় দেখবেন পায়খানা করতে গিয়েছে, বায়ু বের হয়ে গিয়েছে, কিন্তু অন্য সময় বের হয় না গো। এগুলো একটু মাথায় রাখবেন। বায়ু নিঃসরণের আগে বা সময় বা পরে আপনার স্বাভাবিক শারীরিক সেন্সেশন বা অনুভূতিটা কেমন থাকে, এই জিনিসগুলো আমরা এই পয়েন্টে জানবো। তারপরে আমরা জানবো বমন বা উদ্গার, যেটা আমরা ভমিটিং অধ্যায়ে আমরা পাবো। অনেক সময় ডিসপেপসিয়া একটি রোগ, যেটাকে আমরা বাংলায় বলি অর্জিন্য। এই ডিসপেপসিয়া রিলেটেড যে সমস্যাগুলো হবে, সেই সমস্যাগুলা এই বমন বা উদ্গারে আমরা পাবো। এর বেশিরভাগই আমরা রেপাটরিতে পাবো, অ্যাবডোমেন এবং স্টমাক অধ্যায়ে আমরা এই বমন উদ্গারের পয়েন্টগুলো রুব্রিকগুলো খুঁজে পাবো। যদি না পাই, আমরা জানি কি কোনো জায়গায় পাওয়া না গেলে জেনারেটিস অধ্যায় আমাদের শেষ ভরসা। এই বমন উদ্গার পয়েন্টটিতে আমরা জেনে নিব যে আপনার কোনো উদ্গার বা বমি বা উপর দিকে, উদ্গার শব্দের অর্থ হচ্ছে উপর দিকে ঠেলে বেরোতে চাচ্ছে, বমি হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে বমন উদ্গার। এগুলো কখন বেশি হয়? রাতে, দিনে, সন্ধ্যায়, দুপুরে, কখন? এরপরে আমরা জানবো যে এর গন্ধ রয়েছে কিনা, বমি করছে, সেই বমির বর্ণ, গন্ধ, স্বাদ কেমন হতে পারে এগুলা। যেমন গতকালকে আমার মেয়ে বমি করেছিল, অনেকটা পানি পানি, কালো কালো। তো যাই হোক, এই উদ্গার বা ডেকুর বমি ভাব বা বমি আসার আগে বা আসার সময়ে বা আসার পরে আপনার শরীরে বা আপনার বুকে বা আপনার পেটে কেমন লাগে, কেমন সেন্সেশন ফিল হয়, এই জিনিসগুলো আমরা এই অধ্যায়ের ভিতরে তুলে নিব। তারপরে আমরা জেনে নিব তার মল সম্পর্কে। এই মলটা কি, যেটা আমরা স্টোল বলি, এই মল হচ্ছে, আমরা তাকে প্রশ্ন করব যে আপনার পায়খানা কেমন, রং ও গন্ধ কেমন। তার মানে কি আপনার পায়খানা কেমন, এখানে আমরা একটু বুঝিয়ে বলবো রোগীকে যে পায়খানাটা কি পিচ্ছিল হচ্ছে, পায়খানা কি শক্ত হচ্ছে, আর প্রথম অংশ শক্ত হচ্ছে, দ্বিতীয় অংশ নরম হচ্ছে, দ্বিতীয় অংশ নরম হচ্ছে, শক্ত হচ্ছে, প্রথম অংশ নরম হচ্ছে। রেপাটরিতে বিশদভাবে এগুলো আলোচনা করা আছে। যারা রেপাটরি বুঝেন আর সামনে পড়াবো, প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা মেডিসিন রয়েছে। আমরা তাকে বলবো আপনি দিনে কতবার পায়খানা করেন, বা পায়খানা করলে আপনার কোনো কষ্ট হয় কিনা, পায়খানাটা পেটটা ক্লিয়ার করে নামে কিনা, বা কোনো অস্বস্তি বোধ করেন কিনা, বা পায়খানার বিশেষ কোনো বৈশিষ্ট্য রয়েছে কিনা, বা পায়খানাতে রক্তের ছিটে ফোঁটা থাকে কিনা। যেমন আমরা জানি পিচ্ছিল পিচ্ছিল পায়খানার সাথে রক্তের দাগ বা রক্ত মিশ্রিত, তলপেট মুচড়িয়ে ব্যথা করা, এগুলা কিন্তু মুখ দিয়ে লালা পড়া মার্কসলের লক্ষণ। এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আমরা জানবো, তবে রুগীকে বলবো উদাহরণ দিয়ে, যেমন ধরুন সকালে ঘুম থেকে উঠে কি দৌড়ে পায়খানায় যেতে হয়? সালফারের রোগীরা সকালে ঘুম থেকে উঠেই দৌড়ে পায়খানায় যেতে হয়। যাবার পর বা বলতে হবে তাদেরকে খাবারের পর পরে কি পায়খানায় যেতে হয়? কোথাও বাহির হবার সময় পায়খানায় যেতে হয় কিনা আমরা জানি। ইরিটেবল সিনড্রোম, যেটাকে বাংলায় বলি IBS, ইংরেজিতে বলি আমরা ইরিটেবল সিনড্রোম, IBS, বা এটা মনের সাথে জড়িত একটি রোগ। এই রোগের রোগীরা তারা কোনো জায়গায় বেড়াতে গেলে এখন বলবে আমি ময়মনসিংহ যাব, গাড়িতে উঠবে, সাথে সাথে পায়খানা তার ব্যাগ দেখা দিবে। এই জন্য আমাদের এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মলদ্বারে
কোনো সমস্যা আছে কিনা, গোটা আছে কিনা, পাইলস আছে কিনা, অ্যানাল ফিশার আছে কিনা, ফিস্টুলা, এটা তো রুগীরা ফিস্টুলা বুঝবে না, অ্যানাল ফিশার বুঝবে না। আপনি বলবেন যে পায়খানার রাস্তায় কোনো ফেটে গিয়েছে কিনা, যেটা আমরা অনেকেই ভুল করি। পায়খানার রাস্তার রোগ নিয়ে আমরা কর্তব্য ডাক্তাররা অনেক ভুল ধারণা পোষণ করি। পায়খানা রাস্তায় যদি ফেটে যায়, চৌচির হয়ে যায়, সেটাকে আমরা বলবো অ্যানাল ফিশার। যদি পায়খানার ঠিক রাস্তার পাশে একটি গোটা হয়, সেই গোটা থেকে ভিতরের দিকে নালি হয়ে যায়, পুজের মতো বের হয়, দিনের উপর দিন বের হয়, প্রচন্ড ব্যথা থাকে, তাহলে আমরা তাকে বলবো ফিস্টুলা, বা বাংলায় বলবো ভগন্দর রোগ। এবং যদি দেখি ভিতর থেকে এক ধরনের আঙ্গুরের থোকার মতো কিছু বেরিয়ে এসেছে, আবার চাপ দিলে ভিতরে চলে যাচ্ছে, অথবা ভিতরে আঙ্গুল ঢোকালে আঙ্গুলের মাথায় বাজছে, সেখান থেকে ব্লিডিং হচ্ছে, সেটাকে বলবো বাংলায় অর্শ, ইংরেজিতে বলবো পাইলস। আমি আশা করি এই পায়খানা রাস্তা 3টি রোগ নিয়ে আপনারা অত্যন্ত ক্লিয়ার হয়ে গিয়েছেন। এবার কি রে, গুগল মিট কি ভালো হয়ে গেল নাকি? 11টা ওভার হয়ে যাচ্ছে, লিঙ্ক কেটে যাচ্ছে না। আচ্ছা যাই হোক, যতক্ষণ না কেটে দেখি। এবার আসেন মূত্র, ইউরিন। মূত্র, ইউরিন, এই ইউরিনকে র্যাপাটরের ভাষায় রূপান্তর করতে যে আমরা অনেক কষ্ট করতে হয়, আমি নিজেও প্রহসনের শিকার হয়েছি। বলবো কেন আপনারা এই ইউরিনকে বের করতে গিয়ে সমস্যায় পড়েন। ম্যাক্সিমাম রুব্রিক ব্লাডার থেকে বের করা যায়, কিন্তু আমরা ইউরিনে গিয়ে খুঁজি। আবার অনেক সময় ইউরেথ্রা থেকে আসে, সেটাও আমরা ইউরিনে গিয়ে খুঁজি। ইউরিনে গিয়ে গন্ধ, ধর্ম, বর্ণ এগুলা পাবেন। আর প্রস্রাব রাস্তায় ঝাঁকি দেওয়া, প্রস্রাব অসারে বের হয়ে যাচ্ছে, এটা পাবেন ঝাঁকি দেওয়া ইউরেথ্রায় পাবেন। আর অসারে প্রস্রাব হয়ে যাচ্ছে, এটা পাবেন ব্লাডারে। হ্যাঁ, কানের দুল কানে লাগিয়ে নাকে লাগাতে চাইলে হবে না গো, খুঁজলে হবে না। তো এই ব্যাপারগুলো একটু জানতে হবে। আপনার প্রস্রাব কেমন আমরা জিজ্ঞেস করব, আপনার প্রস্রাবে কোনো গন্ধ রয়েছে কিনা, বা আপনি যদি কোনো খোলা জায়গায় পায়খানা প্রস্রাব করেন, সেক্ষেত্রে সেখানে পিঁপড়ে আসে কিনা, বা হচ্ছে পিঁপড়ে আসে কিনা, এবং হচ্ছে কোনো প্রস্রাবের ঘনত্ব এবং কোনো তলানি জমে কিনা। এটা যদি না বোঝে, আপনারা বলবেন যে সকালে একটি মাটির পাত্রে প্রস্রাব করে রাখবেন, দেখবেন ওখানে সাদা, লাল, কালচে কোনো তলানি পড়ে কিনা। এটা অনেক সময় মেডিকেল টেকনোলজির সাহায্য ছাড়াই অনেক সময় এগুলো বোঝা যায় তলানি দেখে, যেটাকে আমরা ডাক্তারের ভাষায় বলি সেডিমেন্ট। তো এখানে আমরা দেখবো আরো তার রং এবং গন্ধটা কেমন রয়েছে, এবং প্রস্রাবের সঙ্গে কোনো ধরনের পুজ, রক্ত ইত্যাদি ছিল, যাচ্ছে, যাবে, চাই, এই প্রশ্নগুলা তাকে করবেন। এগুলা জড়িত থাকতে পারে বা আছে কিনা শনাক্ত করার চেষ্টা করবেন। এবার তাকে বলবেন আপনি দিনে কতবার প্রস্রাব করেন, যদি করে থাকেন রাতে কতবার করেন, সকালে কতবার করেন, সারা দিন কেমন করেন, কতবার করেন, এই জিনিসগুলো জেনে নেবেন। সবসময় টাইম মোডালিটিসটা সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন আপনারা। এবং প্রস্রাবের ধারা এবং গতি, ঠিক আছে, এই গতিটা আমরা অনেক সময় আলট্রাসোনোগ্রাম করলে একটু লাইন দেখতে পাই, সেটা হচ্ছে ইউরিনেশন পিভিআর। পিভিআর অর্থাৎ তার প্রস্রাব বের হওয়ার রাস্তার গতিটা কেমন, সেটা এটা দ্বারা বোঝা যায়। তো এই প্রস্রাবের গতি সম্পর্কে একটু আপনাদেরকে জানতে হবে। স্বাভাবিক সুস্থ মানুষের প্রস্রাবের গতি ভালো থাকবে, অসুস্থ মানুষের প্রস্রাবের গতি খারাপ থাকবে। বিশেষ করে আমার চিকিৎসার জগতে আমার এই 6-7 বছরের অভিজ্ঞতা আমি দেখেছি, যারা অতিরিক্ত মাস্টারবেশন করে, যেটাকে আমরা হস্তমৈথুন্য বলি, তাদের এই প্রস্রাবের গতি কমে যাওয়াটা খুবই সাধারণ একটি ব্যাপার। আচ্ছা, এবার আমরা তাকে বলবো যে প্রস্রাবের চাপে কি আপনার ঘুম ভেঙে যায়, না পানি দেখলে প্রস্রাবের বেগ বাড়ে? যেমন দেখেন বৃষ্টি পড়লে অনেকের প্রস্রাবের বেগ বেড়ে যায়, বা প্রস্রাবের নালীতে বা থলিতে কোনো জ্বালা যন্ত্রণা এরকম, বা আটকা আটকা ভাব, বাধা, অবস্ট্রাকশন, এই ধরনের কোনো জিনিস যদি আপনারা পান, আপনারা এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে লিখবেন এই ইউরিন চ্যাপ্টারে। এবার আমরা জানবো পার্সপাইরেশন, ঘাম।
মোস্ট ইম্পর্টেন্ট ফর কেস টেকিং। এই পার্সপাইরেশন আমাদের অনেক গুরুত্ব বহন করে। আপনি জিজ্ঞেস করবেন ঘাম সবারই হয়, কার ঘাম না হয়, বাট এই ঘামের কোনো ব্যতিক্রম আপনার ভিতরে রয়েছে কিনা? আপনার শুধু হাত ঘামে, পা ঘামে, শরীর ঘামে না, আপনার শুধু মুখ ঘামে, বডি ঘামে না, আপনার শুধু মাথা ঘামে, পুরা বডি ঘামে না, আপনার শুধু বুক ঘামে, ব্যাক সাইড ঘামে না। এই জিনিসগুলা পয়েন্ট টু পয়েন্ট, লোকেশন অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। আর যদি পুরা শরীর ঘামে সেটা ভিন্ন বিষয়, এটা অনেক ক্ষেত্রে স্বাভাবিক। তো এবার আসেন, আপনারা বলবেন যে ঘাম যদি হয়, সে ঘামে দুর্গন্ধ কিছু না কিছু সবারই থাকতে পারে, বাট আপনার এমন কোনো বিষয় আপনার বা আপনার পরিবারের নজরে এসেছে কিনা যেটা অনেক দুর্বিষহ, নাকি রুমাল দিয়ে থাকতে হয়? আরেকটি জিনিস দেখতে হবে, সে নিদ্রিত অবস্থায় বালিশে মাথা রাখার পরে যদি মাথা ঘামে, সেটা গুরুত্ব দেখতে হবে। কারণ আমরা জানি ক্যালক্রিয়া কার্বে রোগীরা বিছানায় শুলে ঘুমের সময় মাথার ঘামে বালিশ ভিজে, নাম্বার 1 মেডিসিন ক্যালক্রিয়া কার্ব। এবার তাকে আরো বলতে হবে যে প্রস্রাব পায়খানা করার সময় তার শরীরে ঘাম হয় কিনা। প্রস্রাব পায়খানা করার সময় যদি শরীর ঘেমে অস্থির হয়ে যায়, সালফারকে মাথায় রাখবেন। সালফারের রোগীরা পায়খানা করার সময় ঘামে। এবং তাকে প্রশ্ন করতে হবে, আপনার ঘামটা আবৃত্ত অংশে হয় না অনাবৃত্ত অংশে হয়? এখন যদি বলে আবৃত্ত অংশে হয়, এটা অনেক ক্ষেত্রে সাধারণ। আপনি শার্ট পরেছেন, শার্টের ভিতরে ঘাম হবে, খুবই স্বাভাবিক। কিন্তু যদি হয় শার্ট পরেছেন, শার্টের ভিতরে ঘাম নেই, কিন্তু মুখ ঘেমে, হাত ঘেমে টলটল করে পানি পড়ছে, সেটি হচ্ছে ডিজিজ। আদারওয়াইজ সব ঘামকে রোগে পরিণত করতে চাবেন না, রুব্রিক নেবেন। আপনার একটা রুব্রিকের কারণে সমস্ত রুব্রিক উল্টে যেতে পারে। এবার আসেন, ঘামের গন্ধ কেমন এবং ঘাম এটা, এই ঘামটা শরীরে লাগলে তার কোনো দাগ হয় কিনা। যেমন অনেকের হলুদ দাগ হয়, অনেকের লাল দাগ হয়, অনেকের সাদা দাগ হয়, অনেকের কালো হয়। বাট সাদা দাগ যদি হয়, মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন ডিয়ার লিসেনার ফ্রেন্ডস, সেটি হচ্ছে সেলেনিয়াম। যদি ঘামের দাগ কাপড়ে লেগে সাদা হয়, আমি অনেকগুলো রোগী সারিয়েছি, সেলেনিয়াম। এবার ঘামের কোনো বিশেষ অনুভূতি রয়েছে কিনা। ঘাম হলে সব ঘামই নর্মালি গরম হয়ে বের হবে, কিন্তু রোগী যদি কমপ্লেন করে ঘাম হয়, ঘাম হওয়ার পরে ওই জায়গাটা ফ্রিজিং হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, মোস্ট পিকুলিয়ার সিমটম ফর কেস টেকিং। এটাকে ধরেই যদি আপনি আগান, অনেক দূর চলে যেতে পারবেন। বন্ধুরা, এবার আমরা আসব 12 নম্বর পয়েন্টে। আমরা রয়েছে কিন্তু সাধারণ অধ্যায়ের 12 নম্বর পয়েন্টে। এই অধ্যায়টার মধ্যে আমরা পাবো এখন নিদ্রা। এই নিদ্রা নিয়ে আমরা অনেক ভুলভাল প্রশ্ন করি। মনে হয় আমরাও কিছু গাঁজাখোরের মতো হয়ে গেছি, নাকি আমাদের জ্ঞানের স্বল্পতা, নাকি আমরা মনে করি 2টি টাকা নিতে পারলেই বুঝি হয়ে গেল, রোগীর মধ্যে কোনো দায়বদ্ধতা নেই, নাকি আমাদের শিক্ষার অভাব। মারাত্মক জ্ঞানের স্বল্পতার কারণেই একটি কেস টেকিং 2 ঘন্টা করার পরেও শেষ সমাপ্তিতে আকাশটা ভেঙে যেন মাথায় পড়ে। সেটা করা যাবে না। প্রশ্ন করতে হবে, রোগীকে সহযোগিতা করতে হবে, মূল পয়েন্টটা ইন্ডিকেট করতে হবে। এবং প্রশ্ন করার সময় যে কথাগুলো রুব্রিকে সাথে সাথে আপনার মনে পড়ে যাবে, এটা অমুক রুব্রিকে পাবো, এইভাবে এটাকে কনভার্ট করতে হবে, সেগুলোকে আগে মার্কিং করে ফেলবেন লাল কালি দিয়ে। এবারটাকে আমরা কি বলবো যে আপনার ঘুম কেমন? এটা কোনো প্রশ্ন হলো? ঘুম কেমন? ঘুম কি কাজ করতে যায়? ঘুমের আবার ধরন আছে? বলতে হবে। আপনি যে রাত্রে ঘুমান, বিছানায় শুয়ে যান, শোয়ার কতক্ষণ পরে আপনার চোখটা বন্ধ হয়, সেটাও কিন্তু সঠিকভাবে বলা যাবে না। রোগী বলবেন আমি শোয়ার সাথে সাথেই ঘুমাই। কিছু রোগী বলবে না, অনেক এপাশ ওপাশ করি। এখন তাকে যখনই এই কথা বলবে এপাশ ওপাশ করি, তাকে বলতে হবে
মোবাইল ফোনটা কোথায় থাকে গো? কোথায় মোবাইল ফোন থাকে? যদি ইয়ং জেনারেশন হয়, মোবাইল ফোনটা তো হাতের কাছে থাকে। আপনি তাকে প্রথম প্রেসক্রিপশন করবেন উইদাউট মেডিসিন, ফাইটাম দিয়ে, যে মোবাইলটা কালকে থেকে সরিয়ে রাখুন, তালা মেরে রাখুন এবং আমার এই ওষুধটি খান, দেখবেন সে ঠিক হয়ে গেছে। তখন বলবে না, আমার তো প্রথম রাত্রে আমি কোনো কিছু চালাই না। আমার এইখানে সবচেয়ে বোঝার বিষয় হচ্ছে কি, কোনগুলা রোগীর সঠিক রুব্রিক, এগুলো আপনাকে কথার মাধ্যমে ভেঙে ভেঙে বুঝতে হবে। অনেক কথাই না আপনাদের রুগীরা বুঝে না। শীত কেমন, গরম লাগে না শীত লাগে, ফালতু প্রশ্ন। তো এবার আপনারা বলবেন, আচ্ছা প্রথম রাত্রে ঘুম হয় না, প্রথম রাত মানে কি 8টা থেকে 12টা 1টা, এর ভিতর কি আপনি কি করেন? যে না, এর ভিতর তো আমার ঘুম হয়, কিন্তু 1টার পরে ঘুম ভেঙে যায়, ঘড়ি দেখি 1টা বাজে, এরপরে তো আমার ঘুম হয় না। আবার দেখা যায় ফজরের আজান দেয়, তখন আমার ঘুম হয়। তাহলে কি মাঝ রাতে ঘুম হয় না? অবশ্যই রুব্রিক আপনাকে সাহায্য করবে। মাঝ রাতে ঘুম হয় না কোন মেডিসিন, শেষ রাতে ঘুমায় না কোন মেডিসিন, প্রথম রাত্রে ঘুমায় না কোন মেডিসিন, সারা রাত্রি ঘুমায় না কোন মেডিসিন। র্যাপাটরি, ক্যান্ট র্যাপাটরিতে ৭৫,০০০ রুব্রিক রয়েছে, সিনথেসিসে ১,৫০,০০০ রুব্রিক রয়েছে, কমপ্লিট র্যাপাটরিতে হাজার হাজার রুব্রিক রয়েছে। আপনারা কি শুধু মনে করেছেন ক্যান্ট র্যাপাটরি একটা বই? র্যাপাটরি অনেক অনেক আছে, বুরিকের র্যাপাটরি আছে, ফাটকের র্যাপাটরি আছে। র্যাপাটরি সব সংগ্রহ করেন না, কমপ্লিট র্যাপাটরি সংগ্রহ করেন, সমস্যা নাই তো, একটা না একটাতে পাবেনি। এবার আসেন, তাকে প্রশ্ন করতে হবে, আচ্ছা কিভাবে আপনার ঘুমানোর অভ্যাস, মাথার উপর হাত দিয়ে নাকি? এখন এটাও একটা ফালতু প্রশ্ন হয়ে যায়, রুগী ঘুমানোর সময় কোন দিকে ঘুমায় সে কি বলতে পারে? এটা আসলে আমি লিখেছি, বাট এটাও আমার মন সায় দেয় না। তারপরেও যদি এরকম হয় যে রুগী বলতেই পারে যে না, বেশিরভাগই আমি ডান কাত হয়ে শুই। আচ্ছা ডান কাত হয়ে শোন, বাম কাত হয়ে কেন শোন না গো? না ডাক্তার সাহেব, বাম কাত হয়ে শুইলে আমার কেমন জানি একটু শ্বাস প্রশ্বাসের প্রবলেম হয়। ল্যাকেসিসের রোগীরা বাম কাত হয়ে খুব কম শুতে পারে গো। এটাও আপনাদেরকে বুঝতে হবে যে কোন কাত হয়ে শয়। ডান কাত হয়ে শয়, এটা কি তার অভ্যাস, নাকি সে আসলে কোনো একটা কষ্টের কারণে ডান কাত হয়ে আছে? সেই জিনিসটাও আপনাকে উঠিয়ে নিয়ে আসতে হবে। বন্ধুগণ, আচ্ছা, মোর দেন এনাফ ফর টুডে। আচ্ছা আমি এই সাধারণ মানে আর 5 মিনিট লাগবে, আমি সাধারণটা শেষ করেই নেক্সট ক্লাসের জন্য আজকে ক্লাস বন্ধ করে দিব। যেহেতু আমরা 12 নম্বর পয়েন্টে চলে আসছি, আমাদের যৌনতা আর আঙ্গিক কার্যক্রম মাত্র 2টা পয়েন্ট আছে, আমি একটু দ্রুত শেষ করে দিচ্ছি। যৌনতা, যৌনতা হচ্ছে আপনার কোনো প্রকার হস্তমৈথুন্য, মাস্টারবেশনের অভ্যাস রয়েছে কিনা। আপনার চেম্বারে 5জন লোক বসে আছে, তাদের সামনে যদি রোগীকে প্রশ্ন করেন উত্তর কি পাবেন? একটু আলাদা করে ছোট করে প্রশ্ন করতে হবে, যে তাও বলতে চায় না, বলবেন আসলে এগুলো আমাদের জন্য দরকার, এই কারণে দরকার, কারণ যখন বুঝিয়ে বলবেন রোগীরা বলবে। আচ্ছা যদি করেন 1 মাসে কতবার করেন? স্বপ্ন তো মাসে কতবার হয়? 1বার 2বার হলে স্বাভাবিক, যদি দেখা যায় 2 দিন পর পরে হয় অস্বাভাবিক। আচ্ছা আপনার কাম প্রবৃত্তি অর্থাৎ সহবাসের ইচ্ছা অনিচ্ছা কেমন, বা কোনো অবৈধ কোনো জায়গায় আর যাতায়াত চলছে কিনা, বা সে পতিতালয়ে যাচ্ছে কিনা, বা সহবাসের সময় কেমন, সহবাসের ইচ্ছা অনিচ্ছা কেমন, সহবাসের সময় কোনো কষ্ট হচ্ছে কিনা, বা হচ্ছে যদি মহিলা রোগী হয় তখন ব্লিডিং হচ্ছে কিনা, ব্লিডিং হলে তার ব্লিডিং এর কালারটা কেমন, জ্বালাপোড়া করে কিনা, সহবাস করার পর বা তার অনুভূতিটা কেমন, বুক ধড়ফড় করে কিনা, এই জিনিসগুলো আপনারা এই যৌনতার ভিতরে নিবেন। তারপরে হচ্ছে আঙ্গিক কার্যক্রম, অর্থাৎ প্রতিটি, এগুলা শেষ, সাধারণটা খুবই গুরুত্বপূর্ণ, এরপর লাস্ট আপনি প্রতিটা অঙ্গ ধরে ধরে মাথা নাক চোখ আপনি লাস্ট একবার ফিনিশিং দিবেন। আচ্ছা আপনার পা থেকে মাথা পর্যন্ত যেগুলো আমাকে বলতে পারেন না, একবার বলেন তো, যে আপনারা আরো কিছু মনে পড়ে কিনা, সেগুলো আপনারা এই আঙ্গিক কার্যক্রমের ভিতরে আপনারা নেবেন। তো ধন্যবাদ সবাই। আমি এরপরে আরো 2টা ক্লাস দিয়ে আমাদের আরো কিছু পয়েন্ট রয়েছে, আমরা শেষ করব। এরপরে অনেক সাধারণ একটা 10 মিনিটে করা যায় এরকম একটা রোগী লিপিও আপনাদেরকে শেখাবো, যখন যেখানে যেটা প্রয়োগ করার প্রয়োজন হয় সেটা প্রয়োগ করবেন। তো ধন্যবাদ। যদি আমার এই ক্লাসটি ভালো লাগে আপনারা গ্রুপে শেয়ার করবেন এবং অন্যদেরকে শেয়ার করে জানাবেন, তারাও যেন এই ক্লাসটিতে জয়েন করে। আমরা চাই আমাদের মাধ্যমে আরো কিছু পিপল
তারা শিক্ষা লাভ করুক, সুন্দর হোমিওপ্যাথি একটি সমাজ গড়ে উঠুক আমাদের সুন্দর প্রচেষ্টার মাধ্যমে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ডাক্তার সালমা আপা, আপনি পরিসমাপ্তি ঘটান কিছু কথা বলে। আসসালাম।